আগের কার্ডিওভাস্কুলার সিস্টেমের জেনারেল এক্সামিনেশন শেষ, খালি ব্লাড প্রেশারটা মাপা আমি দেখাবো আলাদা করে। ব্লাড প্রেশার মাপার কিছু আলাদা সিস্টেম আছে, আজকে দেখাতে পারি। আগে কার্ডিওভাস্কুলার সিস্টেমে একটা আমরা দেখছি হলো প্রথমে জেনারেল এক্সামিনেশন কিছু দেখছি, ফেস দেখছি, হ্যান্ড দেখছি, তাই না? হ্যান্ড দেখছি, ইডিমা আছে কিনা দেখছি, আমরা পালস দেখছি, আমরা ব্লাড প্রেশার দেখবো, জেভিপি দেখবো। এই দুইটা আমরা দেখবো কার্ডিওভাস্কুলার সিস্টেমে আলাদা করে। ওই দুইটা আজকে যদি সময় করতে পারি দেখাবো, নাহলে আজকে প্রিকর্ডিয়ামটা শেষ করে দেবো, আমরা মূল সিস্টেমিক এক্সামিনেশনটা শেষ করে দেবো আজকে। হ্যাঁ, তাহলে আমাদের কার্ড করতে হবে এক্সামিন দ্য প্রিকর্ডিয়াম। কি এক্সামিন দ্য প্রিকর্ডিয়াম? প্রিকর্ডিয়াম প্রফে কিন্তু একটু পছন্দ হয়ে যাও তোমরা। যেমন মনে করো তোমাদের এক্সামিন দ্য প্রিকর্ডিয়াম বলবো, তোমরা কিন্তু এইটাই প্লিজ তখন ইউনুস স্যার বলবো এক্সামিন দ্য প্রিকর্ডিয়াম, এটা তোমরা তখন বুঝো না যে কি এক্সামিন করবা, এরকম পাজেল হয়ে যাও। আমি বাস্তব কথা বলতেছি। হ্যাঁ, তারপরে প্রিকর্ডিয়ামটাকে পেরিকার্ডিয়াম বলে। এইসব ভুল কিন্তু মুখের স্লিপ অফ টাং একদম সামনে লাগায় দেয় পরীক্ষা হবে, বুঝতে পারছো? প্রিকর্ডিয়াম, প্রিকর্ডিয়াম আমরা কয়টা জায়গা দেখি? আমরা জাস্ট হার্টের জায়গাটুকু দেখি। আমাদের এরিয়া চারটা, মাইট্রাল এরিয়া, তারপর ট্রাইকাসপিড এরিয়া, পালমোনারি এরিয়া, অ্যারোটিক এরিয়া। চারটে এরিয়া আমাদের, মাইট্রাল এরিয়া, ট্রাইকাসপিড এরিয়া, পালমোনারি এরিয়া, অ্যারোটিক এরিয়া। পালমোনারি এরিয়া, অ্যারোটিক এরিয়াটা আমাদের এই যে এক্সটার্নাল অ্যাঙ্গেল থাকবে, এক্সটার্নাল অ্যাঙ্গেলের সাথে যে দুই দিকে দুটো ইন্টারকোস্টাল স্পেস, সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, লেফট অ্যান্ড রাইট। লেফট ইজ সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে জাস্ট এক্সটার্নাল এজে, দূরে কিন্তু না, জাস্ট এক্সটার্নাল এজে লেফট ইজ সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে আমাদের পালমোনারি এরিয়া, রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে আমাদের অ্যারোটিক এরিয়া। ঠিক আছে, যেই জায়গাটায় আমরা অ্যাপেক্স পিকটা পাবো, যেই লেভেলে পাবো, ওইটা হলো আমাদের পালমোনারি এরিয়া। ঠিক আছে, ওইটা কি, সরি, ওইটা হলো মাইট্রাল এরিয়া। মাইট্রাল এরিয়া, এই জায়গাটা আমরা মাইট্রাল এরিয়া। আর আমাদের এক্সটার্নাল অ্যাঙ্গেল সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস হলো, তারপরে থার্ড, তারপরে ফোর্থ। এই যে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস যেটা, ফোর্থ অ্যান্ড ফিফথ, এই জায়গাটায় লোয়ার এক্সটার্নাল এজ যেটা লেফট, এটা হলো আমাদের ট্রাইকাসপিড এরিয়া। ঠিক আছে, এরিয়া ভুল করা যাবে না। একটা আমরা যখন প্রথমে একটা প্রিকর্ডিয়াম এক্সামিনেশন শুরু করবো, প্রিকর্ডিয়াম এক্সামিনেশন মধ্যে তিনটা জিনিস আছে। একটা হলো ইন্সপেকশন, তারপরে পালপেশন, পারকাশনটা খুব একটা ইম্পর্টেন্ট না এখানে। কার্ডিয়াক ডালনেস আমরা কোনো সময় আমরা খেয়াল করি, যেমন মনে করো পেরিকার্ডিয়াল ইফিউশন হলে কার্ডিয়াক ডালনেসটা বেড়ে যাবে। ঠিক আছে, কার্ডিয়াক ডালনেসটা বেড়ে যাবে পেরিকার্ডিয়াল ইফিউশন হলে, তোমাদের লেভেলে লাগে না। ঠিক আছে, আবার মনে করো যদি সিওপিডি হয়, তোমাদের লেভেলে যেইটা লাগবে, যখন সিওপিডি হবে, ওটা রেসপিরেটরি সিস্টেমে আমি এই জন্য দেখাই দিব। যখন সিওপিডি হবে তখন তোমার কার্ডিয়াক ডালনেসটা অবলিটারেট হবে। এই জন্য কার্ডিয়াক ডালনেসটা কীভাবে দেখে এটা চেক করতে হয়, ওইটা শিখতে হয়, বিশেষ করে সিওপিডিতে লাগবে এটা। ঠিক আছে, আমাদের প্রিকর্ডিয়াম এক্সামিনেশন অত ইম্পর্টেন্ট না। আমরা ইন্সপেকশন করবো, আমরা পালপেশন করবো, আমরা অসকালটেশনে চলে যাবো, এই তিনটা জিনিস। হ্যাঁ, তাহলে ইন্সপেকশনে সহজ জিনিস। ইন্সপেকশন আমাদের প্রথমে যে কোনো সিস্টেম, যেহেতু রেসপিরেটরি আর কার্ডিওভাস্কুলার আমরা, তুমি শেপ অফ দ্য চেস্টটা দেখতে পারো। প্রথমে যখন এক্সামিন করবো শেপ অফ দ্য চেস্টটা দেখতে পারবো, কোনো সমস্যা নেই। শেপ অফ দ্য চেস্ট দেখবো। তোমার জন্য এখানে ইম্পর্টেন্ট ভিজিবল কোনো অ্যাপেক্স বিট পাওয়া যায় কিনা, ভিজিবল কোনো অ্যাপেক্স বিট পাওয়া যাচ্ছে কিনা, সেটা সে অ্যাপেক্স এপিক্যাল রিজিয়নও হতে পারে, মেটাল এরিয়াতেও হতে পারে। আবার ভিজিবল কোনো আমরা এপিগ্যাস্ট্রিক পালসেশন বোঝা যাচ্ছে কিনা, ভিজিবল কোনো পালসেশন আছে কিনা, এটা চেক করতে পারবো। কোনো কার্ডিয়াক সার্জারি, যেমন মনে করো থোরাকোটমি করলে সেন্ট্রাল একটা কার্ডিয়াক একটা স্কার মার্ক পাওয়া যায়। ঠিক আছে, স্টার্নামের উপরে স্টার্নাটমি করে ফেলে, থোরাকোটমি করলে স্টার্নাম কেটে ফেলে, দুই দিকে ওপেন করা হয়, তখন এই সেন্ট্রালি একটা তোমার স্কার মার্ক, সার্জিক্যাল স্কার মার্ক পাওয়া যায়। এটা আছে কিনা, যদি এই থোরাকোটমি স্কার মার্ক থাকে, তারপর পেশেন্টের সিওবিজি হতে পারে, আগে হয়তো বা সিওবিজি হওয়া ছিল, পেশেন্টের কোনো বাল্ব সার্জারি হতে পারে, এগুলো হতে পারে, তাই না? কার্ডিয়াক সার্জারি হতে পারে আর কি, সেক্ষেত্রে থোরাকোটমির স্কার মার্ক পাওয়া যাবে। এটি ইম্পর্টেন্ট দুইটা জিনিস ইন্সপেকশনে। তাইলে একটা হলো তার এপিক্যাল পালসেশন পাওয়া যাচ্ছে কিনা, কোনো ভিজিবল কোনো পালসেশন আছে কিনা, ভিজিবল অ্যাপেক্স বিট আছে কিনা, তার কোনো স্কার মার্ক আছে কিনা। ক্লিয়ার? ইন্সপেকশনে তোমার এখানে আর কিছু দরকার নেই। অ্যাজ আ হোল কিন্তু একটা ইন্সপেকশন লাগে। আমি তোমাদের প্রথমেই বলছি, তোমাকে প্রিকর্ডিয়াম এক্সামিনেশন করতে দিল, তোমাকে ইউনুস স্যার তোমাকে বলো যে এক্সামিন দ্য প্রিকর্ডিয়াম। ঠিক আছে, সাপোজ পেশেন্টটা ক্রনিক কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউরের রোগী। ঠিক আছে, অথবা মনে করো সাপোজ সে সিওপিডির একটা রুগী তো হচ্ছে, সিওপিডির রুগীর সাথে তোমার কর্পোরলি আছে, তোমাকে প্রিকর্ডিয়াম এক্সামিন করতে দিছে। তোমাকে প্রিকর্ডিয়াম এক্সামিন করতে দিলেও তোমাকে ফার্স্ট ইন্সপেকশনে তার ফেস চেক করে নিতে হবে, তোমার তার অ্যাজ এ হোল বডি চেক করে ফেলতে হবে ইন্সপেকশনে। তুমি হাত নিয়ে এক্সামিন করতে পারবা না, পা নিয়ে এক্সামিন করতে পারবো না, কিন্তু চোখ দিয়ে তো দেখতে পারবা, তাই না? পেশেন্টের চোখে যদি দেখো পেশেন্ট অর্থোপনিক, তোমাকে সেটা উল্লেখ করা লাগবে। পেশেন্ট ডিজ
তখন তোমাকে সেটা উল্লেখ করলো স্যার পেশেন্ট ইজ ডিজনিক। তোমার এক্সামিনেশনের ফাইন্ডিংস বলার শুরুতে সেটা উল্লেখ করে নেওয়া হয়, বুঝতে পারছো? পেশেন্টের সায়ানোসিস আছে, তোমাকে উল্লেখ করে নেওয়া হচ্ছে পেশেন্ট সায়ানোজড। তোমাকে যদিও শুধু প্রিকর্ডিয়াল এক্সামিন করতে দিচ্ছে, তবুও তোমাকে ওইটা বলে নেওয়া থাকে স্যার পেশেন্ট ইজ সায়ানোসড। ঠিক আছে? কারণ সায়ানোস তুমি চোখেই দেখতে পারছো, তার ফেসে সায়ানোস হয়তো আছে, এটা তুমি চোখে দেখতে পারতেছো, তখন তোমাকে বলে ফেলা লাগে। ঠিক আছে? যাই হোক, ওই অ্যাজ এ হোল ইন্সপেকশন ছাড়া এছাড়া তোমার জাস্ট কোনো অ্যাপেক্স বিটটা বোঝা যায় কিনা, পালসেশন আছে কিনা, কোনো স্কারমার্ক আছে কিনা, এটুকু দেখলেই চলবে। শেপ অফ দ্য চেস্টটা চাইলে বলতে পারো। শেপ অফ দ্য চেস্ট যদিও প্রিকর্ডিয়ামে খুব একটা ইম্পর্টেন্ট না, আমরা রেসপিরেটরি বেশি পড়াই, ক্যারল শেপ চেস্টটা বিশেষ করে। চাই যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে তাইলে বলতে পারো, নাইলে সেক্ষেত্রে আমরা প্রিকর্ডিয়ামের জন্য ইম্পর্টেন্ট হলে আমাদের এর পরবর্তীতে আমরা পালপেশনে চলে যাবো। ঠিক আছে? পালপেশনটা খুবই ইম্পর্টেন্ট। পালপেশনটা আমরা কীভাবে শুরু করবো? প্রথমেই পেশেন্টের আমরা অ্যাপেক্স বিট লোকালাইজ করবো। অ্যাপেক্স বিট লোকালাইজ করার জন্য মনে রাখতে হবে আমাদের এখানে ইন্টারকোস্টাল স্পেসগুলো আছে, তাই না? দুই রিপসের মাঝখানে যে ইন্টারকোস্টাল স্পেসগুলো আছে, এই স্পেসগুলোর উপরে তুমি কিন্তু রিপসের উপরে হাত দিবা না, স্পেসের উপর হাত দিবা। আমরা অ্যাপেক্স বিট ফিল করবো আমাদের মিডল ফিঙ্গার দ্বারা। ঠিক আছে? আমাদের মিডল ফিঙ্গার দ্বারা আমরা ফিল করবো। অ্যাপেক্স বিট আমরা ফিল করবো একটু নিচ থেকে আসবো, ফার্মলি আমরা এই রিপসের প্যারালালি ইন্টারকোস্টাল স্পেসে আমাদের আঙ্গুলগুলো রাখবো। বুঝতে পারছো? আঙ্গুলগুলো রেখে আমাদের একই সাথে আমরা এইখানে গলায় হাত রাখবো। এই বাম হাতটা কার্ডিওভাস্কুলার এক্সামিনেশনের সময় বেশিরভাগ সময় এই কাঁধে থাকবে, কখনো ক্যারোটিডে চলে যাবে, ঠিক আছে? আমরা এখানে অ্যাপেক্স বিটটা লোকেট করার চেষ্টা করব। আমরা শোয়ায় যদি লোকেট করতে না পারি, এরকম সুপাইন পজিশনে যদি লোকেট করতে না পারি, আমরা তাকে লেফট ল্যাটারাল করে আমরা লোকালাইজ করতে পারি কি, ঠিক আছে? যদি লেফট ল্যাটারাল করেও আমি লোকালাইজ করতে না পারি, অনেক পেশেন্টেরই করা যাবে না, তখন তাকে কয়েকবার এই বেডের পাশে বসায়, মনে করো তুমি বসো, এই চেয়ারে বসো, তাকে বসারা আবার বসেন, সেটা ইন্ডিকেট করে মাইট্রাল স্টেনোসিস। বুঝতে পারছো? সেটা আর কিছু তুমি ট্যাপিং বলে ফেললে তার মানে ডায়াগনোসিস মাইট্রাল স্টেনোসিস। এই জন্য ট্যাপিং বলার আগে কনফার্ম করতে হবে রোগীটা মাইট্রাল স্টেনোসিস কিনা, নাইলে সহজে বলা যাবে না। বুঝতে পারছো? ট্যাপিং কিন্তু মুখ দিয়ে সহজে বার করবো না, এমনি নর্মালি কিছু বলা নাই, নর্মাল অ্যাপেক্স বিট, ঠিক আছে? ক্যারেক্টার নর্মাল, নাইলে যদি ট্যাপিং বলে ফেলো মাইট্রাল স্টেনোসিস। এছাড়া আমরা প্রেশার ওভারলোড দেখি, আমরা ভলিউম ওভারলোড দেখি, ঠিক আছে? আমরা প্রেশার ওভারলোড দেখি, আমরা ভলিউম ওভারলোড দেখি। প্রেশার ওভারলোড কখন হয়? প্রেশার ওভারলোড মানে প্রেশার মানে কি, প্রেশার সে যেতে পারতেছে না। আর ভলিউম ওভারলোড মানে কি, এখানে ভলিউম বেড়ে যাচ্ছে। তো প্রেশার ওভারলোড কখন হবে বলো তো? এক নম্বর কাজ করুন বলো তো, এক নম্বর কারণ বলো। একটা মনে করো সিভিয়ার হাইপারটেনশন, আনপ্রলংড, আনকন্ট্রোলড, সাস্টেইন হাইপারটেনশন, মানে অনেক দিন ধরে তার যদি এরকম হাইপারটেনশন থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে তো প্রেশার ওভারলোড, বাইরের দিকে প্রেশার বেশি, তাই না? এরপরে যদি ভালভুলার হার্ট ডিজিজ, কোন ভালভুলার হার্ট ডিজিজে তো প্রেশার বেশি ওভারলোড হবে? মাইট্রালের তো সে মাইট্রালের প্রেশার কি সে উপরে দিবে? অ্যাওরটিক স্টেনোসিসের প্রেশার ওভারলোড হয়ে যাবে, ঠিক আছে? অ্যাওরটিক স্টেনোসিসে প্রেশার ওভারলোড হয়ে যাবে। ক্লিয়ার? প্রেশার ওভারলোড হয়ে কি হবে? হেভিং না থ্রাস্টিং? আর ভলিউম ওভারলোডে কি হবে? ক্যারেক্টারগুলো এখন আসলে, হ্যাঁ, এটা ক্যারেক্টারগুলো এখন অ্যাকচুয়ালি ওরকম দেখা হয় না। এবং ডেভিডসন একটু ঝামেলা করে ফেলছে। ডেভিডসনে একই জিনিস দুইটা উল্টায় দিচ্ছে, ঠিক আছে? দুই জায়গায় দুই জিনিস লিখছে, এটা একটা বিপদ করে ফেলছে। ডেভিডসনের ফার্স্ট পেজে যেটা আছে ওটা অ্যাওরটিক স্টেনোসিসে চেঞ্জ করা আছে। অ্যাওরটিক স্টেনোসিসে দেখানোর দরকার নাই, ফার্স্ট পেজে যেটা আছে ওইটাই খেয়াল করো। তোমাদের মালাজি স্যারকে জিজ্ঞেস করতে বলছিলাম, জিজ্ঞেস করছিলাম? স্যারকে জিজ্ঞেস করবো এটা কোনটা কি বলবা, স্যারকে জিজ্ঞেস করে নিবা। কারণ তোমাদের এখানে যেটা আছে ডেভিডসনে যেটা আছে, ডেভিডসনে মানে প্রেশার ওভারলোডকে দিতে হলো
এই যে দেখো ডেভিডসন একটা বক্স আছে অ্যারোটিক স্টেনোসিসেরই, ওরা প্রেশার ওভারলোড করতেছে থ্রাস্টিং। কিন্তু এমনি নর্মালি আমরা আগে থেকে জানতাম হলো আবদুল্লাহ স্যারের বই সহ সব জায়গা থেকে প্রেশার ওভারলোডকে হলো টিভিং, হ্যাঁ ঠিক আছে। কিন্তু ডেভিডসনে এটা আবার বক্সে থ্রাস্টিং দিয়ে দিচ্ছে। তোমরা কী বলবো এটা স্যারের কাছ থেকে শুনে নিও, হ্যাঁ। যাই হোক আমি তোমাদের এটা বলছি, কিছু আছে প্রেশার ওভারলোড, কিছু আছে ভলিউম ওভারলোড। তাহলে ভলিউম ওভারলোড হবে রিগার্ডিটেশনগুলো, যেমন অ্যারোটিক রিগার্ডিটেশন, মাইট্রাল রিগার্ডিটেশন, এগুলো হবে ভলিউম ওভারলোড, ঠিক আছে। আর অ্যারোটিক স্টেনোসিস, তারপরে হাইপারটেনশন, কোয়ার্টিশন অফ দ্য অ্যাওর্টা, এগুলো হবে হলো প্রেশার ওভারলোড। হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, এটা হবে প্রেশার ওভারলোড। প্রেশার ওভারলোডে অ্যাপেক্স স্পিড চেঞ্জ হবে না, অ্যাপেক্স স্পিড খুব বেশি শিফট হবে না, এটাই মাসেলের হাইপারট্রফি হয়ে যাবে, মাসেলের হাইপারট্রফি হয়ে যাবে। কারণ প্রেশার দিচ্ছে, প্রেশার দিতে গেলে তাকে জোরে কাজ করতে হবে, জোরে কাজ করতে গেলে কী হবে, হাইপারট্রফি হয়ে যাবে, তাই না। আর যখন ভলিউম ওভারলোড হয়ে যাবে, তার রিগার্ডিটেশন হচ্ছে অ্যারোটিক রিগার্ডিটেশন হয়ে ব্লাডটা আবার অ্যারোটা থেকে আবার ফেরত আসতেছে, মাইট্রাল রিগার্ডিটেশন হয়ে ব্লাড আবার খালি ফেরত আসতেছে, ভলিউম ওভারলোড হচ্ছে। তাহলে ভলিউম ওভারলোড হলে কী হবে, ক্যাভিটি বড় হয়ে যাবে, তখন কী হবে, অ্যাপেক্স স্পিড শিফটেড হয়ে যাবে। বুঝতে পারছো কি না? তাহলে শিফটেড হয়ে যায়, এগুলা কিছু ট্রিক্স। একটা তুমি কার্ডিয়াক ভালভুলার ডিজিজ ডায়াগনোসিস করবা, প্রিকর্ডিয়াম এক্সামিনেশন মূলত আমাদের লাগে ভালভুলার ডিজিজ বা অথবা কনজেনিটাল কিছু হার্ট ডিজিজ ডায়াগনোসিস করার জন্য, তাই তো। যেহেতু তুমি ডায়াগনোসিস তোমাকেই করতে হবে, এগুলো কিছু ট্রিক্স। যেমন মনে করো যে আমি বললাম প্রেশার ওভারলোডে অ্যাপেক্স ওরকম শিফটেড হয় না কোনো ধরনের রিগার্ডিটেশনগুলোয়, তাহলে ভলিউম ওভারলোড হবে কিসে, রিগার্ডিটেশনগুলোতে, যে কোনো রিগার্ডিটেশন, মনে করো সেটা অ্যারোটিক রিগার্ডিটেশন হয় অথবা মাইট্রাল রিগার্ডিটেশন হয়, ঠিক আছে। রিগার্ডিটেশনে যেহেতু ভলিউম ওভারলোড হবে, তাহলে অ্যাপেক্স স্পিড শিফটেড হবে। তাহলে তুমি অ্যাপেক্স স্পিড যদি একটু তোমার নর্মাল পজিশনে না পেয়ে একটু ঘুরে পাও, তাহলে তোমার সাসপিশন কিসে আসবে, এটা রিগার্ডিটেশন হবে, তাই না। বুঝতে পারছো? তাহলে একটা তুমি মাইট্রাল এরিয়াতে মারমার পাইলাম, এর সাথে অ্যাপেক্স স্পিড শিফটেড, তাহলে এটা ডায়াগনোসিস মাইট্রাল রিগার্ডিটেশন, ঠিক আছে। সেটা কিন্তু মাইট্রাল স্টেনোসিস হবে না, তোমাকে এরকম ক্যালকুলেশন করে মিলাইতে হবে, ইন্টারপ্রিটেশন করতে হবে। পজিশন দেখবো, ক্যারেক্টার দেখবো, দেন আমরা থ্রিলে চলে যাবো। আমরা থ্রিল দেখবো হাতের এই ফিঙ্গার পাল্পগুলো দিয়ে, নাহলে বড় দিয়ে আমরা থ্রিল দেখি না, আমরা এইভাবেই দেখবো। হাতটাকে আমরা এইভাবে রাখবো, হ্যাঁ, হাতটাকে এইভাবে রাখবো, ঠিক আছে। এই যে ফিঙ্গার দিয়ে, ফিঙ্গার পাল্প, বেস অফ দ্য ফিঙ্গার বা পাল্প, শুধু পাল্প না, উপরেগুলো না, পুরো ফিঙ্গার দিয়ে আমরা সহজ করা, আমরা ফিঙ্গার দিয়ে দিই, ঠিক আছে। মাইট্রাল এরিয়াতে কোনো পালপেবল, আমাদের বাম হাতে এখানেই থাকবে। মাইট্রাল এরিয়াতে কোনো থ্রিল আছে কিনা আমরা চেক করবো, আমরা ট্রাইকাসপিড এরিয়াতে কোনো থ্রিল আছে কিনা চেক করবো, আমরা পালমোনারি এরিয়াতে কোনো থ্রিল আছে কিনা চেক করবো, অ্যারোটিক এরিয়াতে কোনো থ্রিল আছে কিনা চেক করবো। চারটা এরিয়াতে আমরা কোনো থ্রিল আছে কিনা চেক করবো। তাহলে এক নম্বরে দেখছি আমরা অ্যাপেক্স স্পিডের পজিশন দেখছি, অ্যাপেক্স স্পিডের কোনো ইয়ে আছে কিনা দেখছি, ক্যারেক্টার দেখছি, তার দিন আমরা থ্রিল দেখে ফেলবো। থ্রিল দেখার পরে আমরা লেফট পার্সোনাল হিপ দেখবো, লেফট পার্সোনাল হিপ দেখবো। লেফট পার্সোনাল আমরা এই থাম দিয়ে দেখি, এই যে বেস অফ দ্য তোমার আমরা পামের বেস দিয়ে দেখি, জাস্ট আমরা এইখানে হাত রাখি, ঠিক আছে। হাতটা যদি লেফট প্যারাস্টাল এই যে স্টার্নামের লেফট বর্ডারে আমরা এইখানে এইভাবে রাখবো, রেখে যদি লেফট হিপ থাকে এটা ধাক্কা দিই উপরের দিকে, দেখা যাবে যে প্রেশার দিচ্ছে, ঠিক আছে। আর পালপেবল P2টা হলো আমরা এই সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে আমরা যে ইয়াটা পাবো, অ্যাঙ্গেল অফ লুইস, যেটা স্টার্নাল অ্যাঙ্গেল, এটা যে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস আছে, এই স্পেসে আমরা এই দুইটা আঙ্গুল, জাস্ট এই দুইটা আঙ্গুল, ইন্ডেক্স ফিঙ্গার আমরা এভাবে দিব। এইখানে যদি আমরা পালপেবল P2 মানে কি, P2 কি জিনিস, পালমোনারি ভালভ ক্লোজ হবে, ক্লোজ হওয়ার যে সাউন্ড এটা হলো P2টা যদি আমি এখানে ফিল করতে পারি, পালপেবল পাই, তাহলে সেটাকে বলে পালপেবল P2, ঠিক আছে। P2টা তাহলে তার মানে কি, P2টা নর্মালি কি পালপেশন করা যাচ্ছে, নর্মালি এটা পালপেবল না, তার মানে P2টা যতটুক জোরে লাগার কথা এখানে তার চেয়ে বেশি জোরে লাগতেছে, ঠিক আছে। বুঝতে পারছো? আর লেফট পার্সোনাল হিপটা কেন ধাক্কা দিচ্ছে, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির জন্য। এই পালপেবল P2, এই রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এগুলা সাইন অফ হ্যাঁ, পালপেবল P2 লেফট পার্সোনাল হিপ, এগুলা সাইন অফ, এটা অ্যাকচুয়ালি বলতে হবে সাইন অফ পালমোনারি হাইপারটেনশন, ঠিক আছে। রাইট হার্ট ফেলিউর হচ্ছে তো পালমোনারি হাইপারটেনশনের জন্য, ঠিক আছে। হার্ট ফেলিউরের ইয়াটা মনে রাখবা, প্রথম হলো মনে করো যদি লেফট ভেন্ট্রিকলে কোনো প্রবলেম থাকে, তাহলে লেফট ভেন্ট্রিকল পাম্প করতে পারতেছে না, তাই না, তাইলে সে ব্লাড কোন দিকে উপরে উঠবে, লেফট অ্যাট্রিয়ামে আসবে, তাই না। ব্যাকফ্লো হওয়ার কথা চিন্তা করো, ব্যাকফ্লোটা লেফট অ্যাট্রিয়ামে আসবে,
লেফট অ্যাট্রিয়াম থেকে কোথায় আসবে? পালমোনারি কি দিয়ে আসবে? ভেইন দিয়ে। ভেইন দিয়ে কোথায় আসবে? পালমোনারি লাংসে আসবে, পালমোনারি ভাস্কুলারে আসবে, তাই তো? তারপর লাংস দিয়ে কোথায় আসবে? পালমোনারি আর্টারি দিয়ে রাইট অ্যাট্রিয়ামে, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যাবে। মেকানিজমটা এইটাই। তারপরে ব্যাকফ্লো হয়ে রাইট ভেন্ট্রিকল থেকে কোথায় আসবে? ভেনা ক্যাভা দিয়ে ফেস আর এইদিকে ব্যাকফ্লো হবে। ব্যাকফ্লো হইতে হইতেই তো পিছনের দিকে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়ে, তাই না? হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়েই তখন পিছনে তোমার এইখানে ইডিমা, ডিপেন্ডেন্ট ইডিমা তৈরি হচ্ছে। সবচেয়ে বেশি হচ্ছে পায়ের দিকে ডিপেন্ডেন্ট ইডিমা তৈরি হচ্ছে, তাই তো? এটি তো হার্ট ফেইলিউর। এখন মনে করো কারো লেফট ভেন্ট্রিকলে সমস্যা নাই, মাইট্রাল স্টেনোসিস, তাহলে তখনও তো ব্লাড আসতে পারতেছে না, তাই না? তখনও কি ব্যাকফ্লো হচ্ছে না? লেফট অ্যাট্রিয়াম থেকে ব্যাকফ্লো হয়ে পিছনের দিকে আসতেছে। কারণ মনে করো শুধুমাত্র সিওপিডি, তাহলে যখন ব্যাকফ্লো হয়ে লাংসে আসতেছে, লাংসে কি সমস্যাটা হচ্ছে? লাংসে আমাদের যেমন আমরা এই ব্লাড প্রেশার মাপি, এটা কী ধরনের প্রেশার? সিস্টেমিক, এটাকে বলি সিস্টেমিক প্রেশার আমরা, তাই না? সিস্টেমিক একটা নর্মাল প্রেশার, এর চেয়ে প্রেশার যদি বেশি বেড়ে যায়, যেমন তোমাদের এখন ব্লাড প্রেশারটা পড়াই নাই, প্রেশার যদি বেড়ে যায় 140/90 হয়ে যায়, তখন আমরা বলি এটাকে হাইপার টেনশন, তাই না? হাইপার টেনশন। 16 পালমোনারি একটা সিস্টোলিক প্রেশার আছে, একটা ডায়াস্টোলিক প্রেশার আছে, এটা হলো পালমোনারি প্রেশার। পালমোনারি প্রেশারে যদি এই প্রেশারটা, সিস্টোলিক প্রেশারটা বেড়ে যায়, তখন আমরা বলি পালমোনারি হাইপারটেনশন। যখন তোমার এই ব্যাকফ্লোগুলো হয়, তখন পালমোনারি প্রেশার বেড়ে যায়, তখন পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে। এই মাইট্রাল স্টেনোসিসও তাই একটা লেফট ভেন্ট্রিকলের সমস্যা। মনে করো এমআই হয়েছে, এমআই হয়েও পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করতে পারে, মাইট্রাল স্টেনোসিস থেকে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। সিওপিডিতে কি হয়? সিওপিডি ইটসেলফ, এই ডিজিজটা পালমোনারি ভাস্কুলারেচার এর তোমার ইলাস্টিসিটি, এইসব নর্মাল যে ভেসেলের নর্মাল তোমার ক্যারেক্টারিস্টিক, এগুলো চেঞ্জ করে ফেলে কি হয়? তখনও পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে, ঠিক আছে? তখন কি হয়? তখন কি লেফট হার্টে কোনো সমস্যা আছে সিওপিডিতে? তখন শুধু লাংস থেকে রাইট হার্টে সমস্যা হয়ে যাচ্ছে। বুঝতে পারছো কি মেকানিজম? এই ব্যাকফ্লোটা মনে রাখবে, এটা কিন্তু সাথে তোমাদের ভাইবা জিজ্ঞেস করে মাইট্রাল স্টেনোসিসে কীভাবে হার্ট ফেলিউর, তোমার হার্ট ফেলিউর হচ্ছে, সিওপিডিতে কীভাবে হার্ট ফেলিউর হচ্ছে, লেফট ভেন্ট্রিকুলার সমস্যা কীভাবে হার্ট ফেলিউর হচ্ছে। তাহলে এই যে আমরা লেফট পার্সেন্ট পাচ্ছি, আমরা পালমোনারি P2 পাচ্ছি, এগুলো পাচ্ছি পালমোনারি হাইপারটেনশনের ফিচার হিসেবে। পালমোনারি হাইপারটেনশনের জন্যই আমার এখানে তোমার P2টা লাউড হচ্ছে, এখানে তোমার ব্যাকফ্লোর জন্য রাইট অ্যাট্রিয়াম অ্যাট লাস্ট রাইট ভেন্ট্রিকলের উপর প্রেশারটা পড়তেছে। রাইট ভেন্ট্রিকলের প্রেশারটা পড়লে কি হচ্ছে? রাইট ভেন্ট্রিকল বড় হয়ে যাচ্ছে, রাইট ভেন্ট্রিকলকে বেশি প্রেশার অ্যাগেনস্টে কাজ করতে হচ্ছে, বেশি প্রেশার অ্যাগেনস্টে সে পালমোনারি হাইপারটেনশনের অ্যাগেনস্টে সে ব্লাড লাংসে পাঠাচ্ছে, তাই তখন সে জোরে আমরা দেখতে পাবো, তাই আমরা তখন লেফট পার্সোনাল হিপ পাবো, আমরা পালপেবল P2 পাবো। আমরা আরেকটা জিনিস পাবো, আমি অস্কালটেশনের সময় পড়াবো, আরেকটা জিনিস লিখে রাখবো, আমরা ট্রাইকাসপিড রিগার্ডিয়েশন পাবো। ট্রাইকাসপিড আমরা এই পালমোনারি হাইপারটেনশনের আমরা এই প্রিকর্ডিয়ামে ফাইন্ডিংস 3টা পাই। প্রিকর্ডিয়াম একটা হলো লেফট পার্সোনাল হিপ, আরেকটা হলো পালপেবল P2, আরেকটা হলো ট্রাইকাসপিড রিগার্ডিয়েশন। মনে থাকবে? পালমোনারি হাইপারটেনশনের ফিচার, প্রিকর্ডিয়াল এক্সামিনেশনের ফিচার, ঠিক আছে? আমরা কিন্তু পালমোনারি হাইপারটেনশন অথবা রাইট হার্ট ফেলিউর দুইটা মানে সিমটম বা সাইন্স সমান হিসেবেই প্রকাশ করে। এটা আমরা সিস্টেমিক সাইন কিন্তু পড়াই ফেলছি তোমাদের রাইট হার্ট ফেলিউরে। কী রেজ জেবিপি, টেন্ডার হেপাটোমেগালি, ডিপেন্ডেন্ট ইডিমা। তাহলে বুঝতে পারছো এগুলো কিন্তু সবই সাইন। তাহলে রেজ জেবিপি, টেন্ডার হেপাটোমেগালি, ডিপেন্ডেন্ট ইডিমা, রাইট হার্ট ফেলিউর বা পালমোনারি হাইপারটেনশনে পাবো আমরা একই, ঠিক আছে? তার পরবর্তীতে আমরা প্রিকর্ডিয়াম পাবো লেফট পার্সোনাল হিপ, আমরা পাবো পালপেবল P2, আমরা পাবো ট্রাইকাসপিড রিগার্ডিয়েশন। মনে থাকবে? 6টা জিনিস কিন্তু মুখস্থ থাকতে হবে, ক্লিয়ার? এখন এখানে যেহেতু পালমোনারি হাইপারটেনশন তোমাদের একটু বলে ফেলতেছি, একটু তোমাদের পালমোনারি হাইপারটেনশনটা পড়াই ফেলি। পালমোনারি হাইপারটেনশন দুই ধরনের আছে পালমোনারি হাইপারটেনশন। একটা হলো প্রাইমারি, আর একটা হলো সেকেন্ডারি। তোমাদের এতটুকু জানলেই চলবে, ঠিক আছে? সেকেন্ডারি কজগুলো বলো তো, এগুলো তোমরা এখন সব পড়াই ফেললাম, বলো তো সেকেন্ডারি কজ বলতে থাকো। মাইট্রাল স্টেনোসিস, ভেরি গুড। COPD, ভেরি গুড। কিন্তু chronic congestive cardiac failure বা biventricular failure with pulmonary hypertension, এইটা। তারপর বলো, অনেকগুলো ভালভুলার অন্য যে কোনো হার্ট ডিজিজ, মাইট্রাল স্টেনোসিস না, ভালভুলার অন্য যে কোনোটাই হইতে পারে, ঠিক আছে? তার পরবর্তীতে হইতে পারে ব্যাকফ্লো হইতে পারে। তার পরবর্তীতে কম হয় অ্যাওর্টিক স্টেনোসিসে, হার্ট ফেলিউর নিয়ে কম আসে না তা না করে আসে। তার পরবর্তীতে যে কোনো কনজেনিটাল হার্ট ডিজিজ হইতে পারে, মনে করো কিসের ফিঙ্গার সিনড্রোম হয়ে যাচ্ছে, ESD, প্রথমে কি হচ্ছে লেফট টু রাইটে যাচ্ছে, আলটিমেটলি কি হবে রাইট টু লেফটে যাচ্ছে, তখন ব্যাকফ্লো হবে। বুঝতে
বুঝতে পারছো? যখন ইশিয়ান মেঙ্গার সিন্ড্রোম হয়ে যাবে তখন ব্যাকফ্লো হবে, তখন পার্মানেন্ট হাইপারটেনশন হবে। ঠিক আছে, তাহলে একটা হলো কনজেনিটাল হার্ট ডিজিজ, ভালভুলার হার্ট ডিজিজ হতে পারে, কনজেনিটাল হার্ট ডিজিজ হতে পারে, হার্টের কার্ডিওমায়োপাথি হতে পারে, লাংসের প্রবলেম হতে পারে, এছাড়া পালমোনারি ক্রনিক পালমোনারি এম্বোলিজম থাকলে হয়, এগুলো সেকেন্ডারি কজ। আর প্রাইমারিটা কাদের হয়? ইডিওপ্যাথিক। প্রাইমারিটা কাদের? ইডিওপ্যাথিক। ইডিওপ্যাথিক প্রাইমারি হাইপার, এখন আমরা প্রাইমারি হাইপারটেনশন বলি, আগে বলতাম আমরা ইডিওপ্যাথিক প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন বলতাম, এখন থেকে প্রাইমারি বলি। কাদের হয়? এটা কম বয়সী মেয়েদের হয়, কম বয়সী মেয়েদের। কত বছর থেকে কত বছর? 20 থেকে 30 বছরের মধ্যে হয়। ঠিক আছে, 20 থেকে 30 বছরের মধ্যে হয়। তাহলে এদের কিন্তু কোনো হার্টের ডিজিজ থাকবে না, কোনো লাংসের অন্য কোনো ডিজিজ থাকবে না। এর প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন কেন হচ্ছে? ইডিওপ্যাথিক, কারণ জানি না আমরা। কাদের হয়? কম বয়সী মেয়েদের হয়। ঠিক আছে, আচ্ছা দেন আমরা পালমোনারি হাইপারটেনশনটা করার জন্য আমরা পালপেশন শেষ আমাদের, এখন আমরা অস্কালটেশনে চলে যাবো। একটা স্টেথোস্কোপ আছে না? অস্কালটেশনটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিকর্ডিয়ামটা মূলত স্যাররা অনেক সময় তোমাদের পুরো প্রিকর্ডিয়াম এক্সামিনেশন করতে দিবে না, তোমাদের হয়তো বলবো অস্কালটেট দ্য প্রিকর্ডিয়াম, তোমাদের কোশ্চেনটি এরকম হবে জাস্ট অস্কালটেট দ্য প্রিকর্ডিয়াম। প্রিকর্ডিয়াম অস্কালটেশনে আমরা কি দেখবো? নাম্বার ওয়ান আমরা হার্ট সাউন্ড দেখবো। হার্ট সাউন্ড কি কি আছে? S1 আর S2, S1 আর S2। ঠিক আছে, S2 কয়টা কম্পোনেন্ট? দুইটা। কি কি? A2 প্লাস B2, এগুলো তো জানো। S1 এর সাথে S2, এই হার্ট সাউন্ড দুইটা দেখি আমরা। ঠিক আছে, এর সাথে থার্ড হার্ট সাউন্ড আসতে পারে। যদি থার্ড হার্ট সাউন্ড কখন আসবে? গ্যালপ রিদম, পরে ফেলছি অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিউরে আসবে। এবারে S1 আর S2 কয়টা কম্পোনেন্ট? দুইটা, A2 প্লাস B2। তোমাদের লেভেলে লাগবে না, জাস্ট এতটুকু জানা লাগবে S2 দুইটা কম্পোনেন্ট, এর বাইরে জানা লাগবে না। কখন কোথায় কি পাওয়া যায়, স্প্লিটিং কোথায় পাওয়া যায়, ফিক্স স্প্লিটিং কোথায় পাওয়া যায়, রিভার্স স্প্লিটিং কোথায় পাওয়া যায়, ঠিক আছে, ভ্যারিয়েবল স্প্লিটিং কোথায় পাওয়া যায়। ওই S2টা আমরা এখানে একটা সাউন্ড হয় না, একটা লাভ ডাবল হয়, তাই না? ফার্স্ট হার্ট সাউন্ড যেটা আর্টারির সাথে কোইনসাইড করবে, এটা কি সাউন্ড? ফার্স্ট হার্ট সাউন্ড। S1 যেটা কোইনসাইড করবে না সেটা S2 তোমাদের জন্য স্প্লিটিং লাগবে না, বলে দিলাম। স্প্লিটিং তোমাদের জন্য স্প্লিটিং বোঝা লাগবে না, তোমরা খালি S1 আর S2 এটা বুঝতে পারলেই হবে। হ্যাঁ, তাহলে তোমাদের জন্য 1 নাম্বার হার্ট সাউন্ডের জন্য 1 নাম্বার পড়া হলো যেটা আর্টারির সাথে ক্যারোটিড আর্টারির সাথে কোইনসাইড করবে, এটা হলো ফার্স্ট হার্ট সাউন্ড। ঠিক আছে, ফার্স্ট হার্ট সাউন্ড বোঝার পদ্ধতি হলো সে আর্টারির সাথে কোইনসাইড করবে। ঠিক আছে, ক্লিয়ার? তাইলে ফার্স্ট হার্ট সাউন্ড তুমি যখন প্রথমে স্টেথো বসাবা, তোমার আঙ্গুল কোথায় থাকতে হবে? ক্যারোটিড আর্টারি। হার্ট সাউন্ড দেখার সময় কিন্তু আঙ্গুল চলে যাবে ক্যারোটিড আর্টারিতে। ক্লিয়ার? আচ্ছা, দেন আমরা প্রথমেই তুমি যখন স্টেথোটা নিবা, এখানে কিছু কার্টেসি আছে। যেমন আমরা স্টেথোটা কানে নিব, স্টেথোর একটা বেন্ডিং আছে, দেখো এই যে ওর লিপ প্যানিং, আইডিয়াল স্টেথো লিপ প্যান, এটার বেন্ডিংটা এখন ফরওয়ার্ড দিকে, আর আমি যদি এরকম করি তাইলে ব্যাকওয়ার্ড দিকে, তাই না? দুইটা না? তাহলে এটা ফরওয়ার্ড দিকে, এটা ব্যাকওয়ার্ড দিকে। আমাদের সবসময় এটা ফরওয়ার্ড দিকে রাখতে হবে। তুমি যখন এটা করবা তখন এই কার্ভেচারটা সামনের দিকে থাকবে। পিছনের দিকে হয়ে যদি পড়ো তাইলেই স্যার বুঝতে পারবে তুমি স্টেথো পড়ায় অভ্যস্ত না। ঠিক আছে, আমাদের কানের যে ইয়াটা আছে, তোমার কার্ভেচার আছে, ওইটার সাথে ক্যানোলটা আছে, এটার সাথে মিল করার জন্য এটা সামনের দিকে কার্ভ করে রাখা হয়েছে। যদি এরকম করে পড়ো তাহলে ভালো শব্দ শোনা যাবে না। ঠিক আছে, এরকম করে ফেললে এটা তোমার মিলে যাবে। ঠিক আছে, তাইলে আমরা এই কার্ভেচারটাকে সামনের দিকে রাখবো। 1 নাম্বার আমরা সামনের দিকে রাখলাম। 2 নাম্বার তোমাকে চেক করতে হবে। আমরা জানি এখানে দুইটা জিনিস আমরা দেখতে পারি, একটা হলো এটা হলো ডায়াফ্রাম, এটা হলো বেল। ঠিক আছে, কারো যদি লিপ প্যান্ট 3 থাকে তার হয়তো বা এই বেলের জায়গায় এখানেও ডায়াফ্রাম আছে, সমস্যা নেই। যাই হোক, ওইটাকে তুমি বেল হিসেবে ব্যবহার করবা। যদি ওটা বেল হিসেবে ব্যবহার করা যায় না বলি, ওইটা করলেও তোমাদের লেভেলে সমস্যা নেই। তাইলে এটা বেল আর এটা হলো ডায়াফ্রাম। আমরা বেশিরভাগ জিনিস অস্কালটেট করব ডায়াফ্রাম দিয়ে। যখন ডায়াফ্রাম দিয়ে অস্কালটেট করব তখন কিন্তু লক এরকম হয়ে থাকবে, আমরা জানি যে এইদিকে এটা হয়ে থাকে। এই জন্য শব্দটা তুমি পাচ্ছ কি না, প্রথমে কার্ভেচারটার দিকে তুমি কানে দিলা, কানে দিয়ে তুমি এটা চেক করে নিলা যে তুমি শব্দটা পাচ্ছ কি না। শব্দটা যদি পেয়ে থাকো এটা চেক করে নিবা, স্যাররা এগুলো খেয়াল করে তুমি চেক করতেছো কিনা। হয়তোবা দেখা গেলো তুমি পুরো এক্সামিন করে ফেলছো, পরবর্তীতে স্যার তোমার স্টেথোটা নিয়ে চেক করলো, কি তুমি কি এক্সামিন করছো, তোমার তো এইটাই উল্টা দিকে, তো তুমি কিছু শুনতেই পাও না। বুঝতে পারছো? স্যার অনেক কিছু খেয়াল করে, আমি দেখছি। ঠিক আছে, কার কি খেয়াল করবে এটা এই জন্য সবসময় তোমাকে ইয়া থাকতে হবে যে তোমার কমন সেন্স কাজে লাগাইতে হবে, ঠিক কাজ করছে যে দেখতে হবে। তাই এইটা করলা, তুমি স্যারকে তুমি যেটা জানো এটা দেখানোর জন্য তুমি সাউন্ডটা যাচ্ছে কিনা চেক করে নিলা। ঠিক আছে, দেন তুমি হেডটা একটু ওইদিকে রেখে, আমি কিন্তু আজকে অনুমতি নেই নাই, খুব ভুল কাজ করছি। প্রথমেই সালাম দিতে হবে, গ্রিটিংস দিতে হবে, অনুমতি নিতে হবে, দেন এক্সামিনেশন করতে হবে। আবার বলে দিচ্ছি, প্রতিদিন এই কাজটা ভুল করা যাবে না কিন্তু। ঠিক আছে,
ঘুরায় তুমি প্রথমেই আমরা তার যেইখানে আমরা অ্যাপেক্স বিট পেয়েছি মাইট্রাল এরিয়া সেইখানে আমরা তার প্রথমে ডায়াফ্রামটা রাখবো। নর্মাল শ্বাস নেবে। আমরা যখন ডায়াফ্রামটা রাখবো, ডায়াফ্রাম রেখে আমরা ফার্স্ট হার্ট সাউন্ড চেক করবো, সেকেন্ড হার্ট সাউন্ড চেক করবো। আমরা জাস্ট তুমি যতক্ষণ 2 সেকেন্ড রাখলেও 3 সেকেন্ড রাখলেও কোনো সমস্যা নেই। খুব তাড়াহুড়া করবা না, খুব তাড়াহুড়া করলে স্যাররা মনে করে তোমরা পাজেল হয়ে গেছো। আবার খুব দেরিও করবা না, খুব দেরি করলে স্যাররা মনে করে যে তোমরা বুঝতেছো না। বুঝতে পারছো? দুই দিকেই সমস্যা। কোনটা? হ্যাঁ, তোমাকে যদি শুধু কোশ্চেন করে অস্কালটেট দ্য প্রিকর্ডিয়াম, তাহলে নাম্বার 1 কাজ করতে হবে তোমাকে। যদি অস্কালটেশন বলছে প্রথমে অ্যাপেক্স লোকালাইজ করে নিতে হবে, এই কাজটা করাই লাগবে। ঠিক আছে, অ্যাপেক্স লোকালাইজেশন করে রাখাই লাগবে। আচ্ছা, তার পরবর্তী আমরা যখন শুরু করবো, না এটা জরুরি না, অ্যাপেক্স বিট লোকালাইজেশনের সময় না, কিন্তু কখন জরুরি? পালপেশনে কখন জরুরি এটা বলি না। পালপেশনের সময় কখন জরুরি? পালপেশন করছি কখন? ক্যারোটিড আর্টারি। পালপেশনের সময় বেশিরভাগ এখানে হাত রাখলে হবে, কাঁধে হাত রাখলেই চলবে। পালপেশনের সময় ক্যারোটিড আর্টারিতে হাত রাখা কখন জরুরি? বলো, তাড়াতাড়ি বলো, বলতে পারবো তো? থ্রিল দেখার সময় জরুরি। যদিও অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি জরুরি না, কারণ সিস্টোলিক থ্রিল ছাড়া, বাকি সিস্টোলিক মারমার ছাড়া ডায়াস্টোলিক মারমারের থ্রিল পাওয়া যায় না। থ্রিল পাইতে গেলে অন্তত গ্রেড 3-র উপরে মারমারের গ্রেডিং আছে, 1 to 5, গ্রেড 3-র উপরে মারমার লাগে। ঠিক আছে, এবং সেটা সিস্টোলিক মারমার লাগে, ডায়াস্টোলিক মারমারের থ্রিল পাওয়া যায় না। তাহলে যদি আমরা থ্রিল পাই তাহলে সেটা সিস্টোলিক মারমার। বুঝতে পারছো? থ্রিল পাইলে সিস্টোলিক মারমার। ওই যে তখন পদ্ধতি বলে দিলাম কি করতে হবে। তার পরবর্তীতেও অনেকের অবেইস পার্সনে পাওয়া নাও যাইতে পারে, অনেক কিছু করে। হ্যাঁ, বসাইতে পারবো, এটাই তো তোমার স্মার্টনেস। তুমি স্যার একটু সেটস অ্যান্ড ডাউন হন, এটাই স্মার্ট। তুমি এটা জানো, এটাই স্যার ফ্রি হয়ে যাবে। বুঝতে পারছো? এটা তো চিন্তার কিছু। অথবা স্যারের কাছে তুমি অনুমতি নিবা, স্যার আমি এখন থেকে একটু এক্সারশন করাইতে চাচ্ছি, আমি সেটস অ্যান্ড আপস অ্যান্ড ডাউন করাইতে চাচ্ছি। ঠিক আছে, নাও পাওয়া যেতে পারে। সব কিছু করে অবেস পার্সনের নাও পাওয়া যেতে পারে, নর্মালি না পাওয়া যেতে পারে। বুঝতে পারছো? তখন স্যার বলবো স্যার অ্যাপেক্স বিট পাবো। তুমি যেটা পাবা না, তুমি পাও নাই, তাও তুমি বলছো ওটা মানুষ, তাও বলছো তুমি অ্যাপেক্স বিট পাইছো, তাহলে স্যার তো এসে চেক করবে না? বানাই তো বলা যাবে না। বুঝতে পারছো? বানাই তো বলা যাবে না, তখন স্যার তো এসে চেক করবে। চেক করে না পাইলে তখন তো ফেল। তুমি যেটা সত্যি স্যার, তুমি সব প্রসিডিউর ফলো করছো, তুমি নর্মালি এইভাবে রাখছো, লেফটেডাল করছো, এক্সারশন করছো, সব করে পাও নাই, তাহলে স্যার অ্যাপেক্স বিট নট পালপেবল। স্যার বলতে পারে কী কী কারণে পালপেবল হয় না, তাইলে বলো আমাকে। বলো স্যার অবেস থাকলে, 1 নম্বরে হলো নর্মালি স্যার অবেস থাকলে অবেস পার্সেন্ট আমরা না পাইতে পারি। ঠিক আছে, এরপরে তার কোনো ডিজিজ কন্ডিশনও হইতে পারে, পালপেবল নাও হইতে পারে। ডিফর্মিটি থাকলে, ডেক্সট্রোকার্ডিয়া থাকলে পাইতে পারি না, আমরা অপোজিট সাইডে দেখবো, আমরা সিওপিডিতে নট পালপেবল পাইতে পারি। ঠিক আছে, বেগার নিউট্রিশন থাকলে অনেকটা পালপেবল হয় না, এখন নাম পাফার হয়ে আছে, যাই হোক ওটা নাম পাওয়া যেতে পারে। ক্লিয়ার? তখন তোমাকে স্যার এই কোশ্চেনে চলে যাবে। এগুলা এইসব হওয়া এটা সমস্যা নেই, এটা তুমি ফেল করবে না। ফেল করবা কখন? তুমি অ্যাপেক্স বিট পাও নাই, বলছো পাইছো, স্যার আইসে চেক করছে, স্যার আইসে পাচ্ছে না। বুঝতে পারছো? তখন তুমি যদি সব কিছু ফলো করো, তখনও সেটা কি ইন্ডিকেট করে? সেটা ইন্ডিকেট তোমার ইনএফিসিয়েন্সি, মানে তুমি যথেষ্ট এফিসিয়েন্ট না, তখনও ফেল করায় না। তুমি সব যদি প্রসিডিউর ঠিক মতো ফলো করে না পাইতে পারে, তোমার যে স্যার তো অনেক এক্সপার্ট, স্যারের হাতে পাইতেই পারে, তখন তুমি বলবে স্যার বলবে যে তুমি কিন্তু একেবারে ইজি পাওয়া সেটা পাচ্ছ না, তাইলে তো তখন স্যার বলবে, তাই তো? তখন স্যার বলবে যে না এখানে আছে। যাই হোক, তার মানে শুরু করলাম। অস্কালটেশনের আর্ট দুইটা আছে। একটা হলো প্রথমে হার্ট সাউন্ডগুলা আমরা 4টা এরিয়াতে, এই মাইট্রাল এরিয়া, ট্রাইকাস্পিড এরিয়া, পালমোনারি এরিয়া, অ্যাওরটিক এরিয়া, 4টা এরিয়াতেই আমরা হার্ট সাউন্ড চেক করে নেব। প্রথমে ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড। ঠিক আছে, 4টা এরিয়াতে আমরা হার্ট সাউন্ড চেক করে নেব। এটা হলো একটা। তার পরবর্তীতে হ্যাঁ, ক্যারোটিড হাত থেকে অস্কালটেশনের বেশিরভাগ সময় ক্যারোটিডে হাত। বুঝতে পারছো? অস্কালটেশনের বেশিরভাগ সময় ক্যারোটিডে হাত থাকে। কোনো সময় যখন তুমি লেফট অ্যাডাল করবে তখন তাহলে হাতটা এখানে দিয়ে চেঞ্জ হবে, আবার ক্যারোটিডে চলে যাবে। আমি দেখাচ্ছি সেটা। একটা আর্ট তাইলে তুমি 4টা এরিয়ার হার্ট সাউন্ড অস্কালটেট করে নিবা, তার পরবর্তীতে মারমার দেখবা। আরেকটা আর্ট হলো তুমি যে এরিয়া দেখবা এই এরিয়ার সব কাজ শেষ করে আসবে। দুইটাই আছে, দুইটাই অ্যাকসেপ্টেড, কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? দুইটাই অ্যাকসেপ্টেড। তোমাদের জন্য ইজি হলো। তোমাদের জন্য যদি বেশি তোমরা মনে করো যে না একসাথে করতে যাওয়া বেশি ঝামেলা, তাহলে আগে 4টা হার্ট সাউন্ড দেখে নিবা,
আগে আমি 4টা হার্ট সাউন্ড দেখে নিলাম। চারটা হার্ট সাউন্ড আমি দেখে নিলাম। দেন আমি এইখানে আবার যে তার প্রথমে কি দেখবো, প্রথমে মাইট্রাল এরিয়াতে আমি ডায়াফ্রাম দিয়ে আমি মাইট্রাল রিগার্জিটেশনের মারমার দেখতে পারবো, ঠিক আছে? অথবা তুমি প্রথমে মাইট্রাল স্টেনোসিসের মারমার দেখার জন্য তুমি বেল নেওয়ার সময় কিন্তু যখন বেল নিবা তখন কিন্তু তোমাকে এটা ঘুরাই দিতে হবে, মাস্ট। সারা খেয়াল করবে, ঘুরাই দিয়ে তুমি বেল দিয়ে তুমি মাইট্রাল রিগার্জিটেশনের মাইট্রাল স্টেনোসিসের কোনো মারমার আছে কিনা তুমি চেক করে নিতে পারবো, যে ডায়াস্টোলিক কোনো আমরা মিড ডায়াস্টোলিক মারমার পাই কিনা। তুমি যদি এইভাবে না পাও তখন তোমাকে লেফট ল্যাটারাল করতে হবে মাইট্রাল স্টেনোসিসের জন্য, কিন্তু লেফট ল্যাটারাল পজিশনে যেতে হবে, ঠিক আছে? পাইলাম না, ঠিক আছে, বা পাইলাম, যে কোনো একটা হইল। তার পরবর্তী একই সাথে তোমাকে ডায়াফ্রাম দিয়েও কিন্তু চেক করতে হবে যে মাইট্রাল রিগার্জিটেশনের কোনো মারমার আছে কিনা। সেই মারমারটা আবার এইখানে এক্সিলাতে কোনো রেডিয়েশন আছে কিনা সেটাও চেক করে নিতে হবে। তাহলে এখানে ওটা বেল দিয়ে দেখে লাগবে না, ডায়াফ্রাম দিয়ে। মাইট্রাল রিগার্জিটেশন ডায়াফ্রাম দিয়ে, মাইট্রাল স্টেনোসিস বেল দিয়ে। মাইট্রাল স্টেনোসিসের কোনো নাই, তোমার রেডিয়েশন নাই, মাইট্রাল রিগার্জিটেশনের রেডিয়েশন আছে, ঠিক আছে? মাইট্রাল স্টেনোসিস যদি থাকে তোমাদের শর্ট কেসে কিন্তু থাকতে পারে, বুঝতে পারছো? তাহলে মাইট্রাল স্টেনোসিসের মারমার তুমি এভাবে দেখলে আবার লেফট ল্যাটারাল করতে হবে। স্যাররা তোমাদের প্রসিডিউর খেয়াল করবে, বারবার বলতেছি তোমাদের কিন্তু ফাইন্ডিংসের সাথে সাথে আগে খেয়াল করবে প্রসিডিউর, এর সাথে ফাইন্ডিংস থাকলে সেটা তো আমি তোমাদের আগে বলেই দিই, সেটা তো মিস করা যাবে না। আচ্ছা, তাইলে তোমার মাইট্রাল স্টেনোসিসের মারমার দেখলা, তোমার বেল দিয়ে দেখলা, একবার লেফট ল্যাটারাল করে দেখতেছে কিনা স্যার এটা খেয়াল করবে। যদি মাইট্রাল রিগার্জিটেশন থাকে ডায়াফ্রাম দিয়ে দেখলা তোমার রেডিয়েশন দেখতেছে না কিনা এটা স্যারা খেয়াল করবে, ঠিক আছে? মাইট্রাল স্টেনোসিসের মারমারটা কী ধরনের মারমার? LLARR, এটা তোমরা জানো, আব্দুল্লাহ স্যার বই লেখা আছে LLRR, লো পিচ লোকালাইজড, রাফ রামলিং, ঠিক আছে? তারপর কি তারপর কি মারমার? এটা লো পিচ মিড ডায়াস্টোলিক মারমার, এটা তো বলতেই হবে। লো পিচ লোকালাইজড রাফ রামলিং মিড ডায়াস্টোলিক মারমার, ঠিক আছে? বেস্ট হার্ট উইথ দ্য diaphragm of the stetho in left lateral position in breath hold after expiration. Bell, best heart with the bell, ঠিক আছে? In left lateral position in breath hold after expiration, ঠিক আছে? আর with the bell expiration না inspiration, expiration. কেন expiration ব্যাখ্যা দিতে পারবা? ও যেটা গতকালকে পড়াইছি, গতদিনই আমি পড়াইছি। ইন্সপিরেশনে কোথায়? ইন্সপিরেশনে কি হচ্ছে? লাংসে কি এই জায়গাটা থোরাসে কি হচ্ছে? ইন্টারথোরাসিক প্রেশার নেগেটিভ হচ্ছে, বেড়েছে, নেগেটিভ হচ্ছে। নেগেটিভ হইলে ব্লাড কোথায় আসবে? লাংসে না, শুধু আগে কোথায় আসবে? আগে কোথায় আসবে? ভেনা ক্যাভা দিয়ে কোথায় আসবে? ভেনা ক্যাভা দিয়ে কোথায় আসবে? রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল। তাহলে ইন্সপিরেশনে ব্লাড ফ্লো বাড়ে কোথায়? রাইট হার্টে। এক্সপিরেশনে ব্লাড ফ্লো বাড়ে কোথায়? লেফট হার্টে। বুঝতে পারছো? বুঝছো কিনা? ব্লাড ফ্লো বাড়া মানেই তো তার ওই জায়গার মারমারটার ইন্টেন্সিটি বেড়ে যাবে, বুঝছো কিনা? এই জন্য রাইট হার্টের মারমার দেখতে হয় ব্রেথ হোল্ড আফটার ইন্সপিরেশন, আর লেফট হার্টের মারমার দেখতে হয় ব্রেথ হোল্ড আফটার এক্সপিরেশন। মনে থাকবে? আজকে মনে থাকবে, আর ভুলবা না তো? তাইলে এই জন্য আমরা মাইট্রাল স্টেনোসিসের মারমার, মাইট্রাল রিগার্জিটেশনের মারমার, অ্যাওরটিক স্টেনোসিসের মারমার, অ্যাওরটিক রিগার্জিটেশনের মারমার, যেগুলো আমাদের কমন, এই চারটা জিনিসই তো কমন। এই চারটা জিনিস কোন জায়গার, কোন হার্টের মারমার? লেফট হার্টের। এই চারটাই লেফট হার্টের। তাহলে এই চারটাই ব্রেথ হোল্ড আফটার এক্সপিরেশন। মনে থাকবে? হ্যাঁ, আপনি নিঃশ্বাস ছেড়ে দিয়ে বন্ধ রাখবেন, এটা অবশ্যই বলতে হবে। এটা আমি বলতে ভুলে গেছি, অবশ্যই বলতে হবে। মারমার দেখার সময় যখন তুমি দেখবা, যখন চেক করবা, তখনই বলতে হবে ব্রেথ হোল্ড, আপনি নিঃশ্বাস ছেড়ে দিয়ে বন্ধ করবেন, ঠিক আছে? আপনি নিঃশ্বাস ছেড়ে দিয়ে বন্ধ করবেন, ঠিক আছে? আচ্ছা, দেন আমরা মাইট্রাল স্টেনোসিস আমরা মোটামুটি পড়ে ফেললাম। এই ধরনের মারমার পাবো, ব্রেথ হোল্ড আফটার ইন্সপিরেশন হতে হবে, লেফট ডায়াফ্রাম দিয়ে পাবো। মাইট্রাল স্টেনোসিস আর কী কী জিনিস পাওয়া যায়? মাইট্রাল স্টেনোসিস নিয়ে স্যাররা কোশ্চেন করে। মাইট্রাল স্টেনোসিসে হলো বলতে হবে পেশেন্টটা কী নিয়ে প্রেজেন্ট করে। এক নাম্বার, পেশেন্ট কী নিয়ে প্রেজেন্ট করে? মাইট্রাল স্টেনোসিস পড়তেই হবে, মনে রাখো। কী নিয়ে প্রেজেন্ট করে লিখে রাখো, কী নিয়ে প্রেজেন্ট করে, কী নিয়ে প্রেজেন্ট করে বলো তো?
ব্রেথলেসনেস নিয়ে প্রেজেন্ট করতে পারে, যেহেতু তার আস্তে আস্তে পালমোনারি হাইপারটেনশন হয়ে রাইট হার্ট ফেলিউর হচ্ছে, ব্রেথলেস নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর কি নিয়ে প্রেজেন্ট করে? চেস্ট পেইন নিয়ে প্রেজেন্ট করতে পারে, এক্সারশনাল চেস্ট পেইন নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর কি নিয়ে প্রেজেন্ট করে? প্যালপিটেশন কেন হয় বলো তো? Mitral stenosis is the second most common cause of atrial fibrillation. Atrial fibrillation এ chest pain হবে, ঠিক আছে? তাহলে সে ব্রেথলেসনেস নিয়ে মানে হার্ট ফেলিউর নিয়ে প্রেজেন্ট করতে পারে, সে চেস্ট পেইন নিয়ে আসতে পারে, সে এক্সারশন নিয়ে আসতে পারে, সে এক্সারশনাল ডিসনিয়া বা চেস্ট পেইন যেটা হতে পারে, সে তোমার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন নিয়ে আসতে পারে। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অথবা এগুলা কারণে অ্যারিথমিয়ার কারণে তার সিনকোপ, যেটা বলতে সিনকোপাল অ্যাটাক নিয়ে আসতে পারে, ঠিক আছে? লাইট হেডনেস বা সিনকোপাল অ্যাটাক নিয়ে আসতে পারে। তোমাদের একটা ফ্যাটিগেবিলিটি নিয়ে আসতে পারে। তোমাদের একটা লিখে রাখো, বেশিরভাগ এই কার্ডিয়াকের প্রবলেমগুলা একটা মিনোমিক লিখে রাখো, যে বিসিপিএস। এটা তো জানো, বিসিপিএস কি জানো? বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস, এটা তো জানো। এখানে বিতে লেখো ব্রেথলেসনেস, সিতে লেখো চেস্ট পেইন, পিতে লেখো পালপিটেশন, এসতে লেখো সিনকপ, ঠিক আছে? এর সাথে লেখো ফ্যাটিক, বিসিপিএস ফ্যাটিক, মনে থাকবে? দেখবা যেই কিছু হবে পালমোনারি হাইপারটেনশন বিসিপিএস ফ্যাটিক নিয়ে প্রেজেন্ট করে। এই কার্ডিওভাস্কুলারে যত সিমটম বেশিরভাগই আছে, বেশিরভাগই এই নিয়ে প্রেজেন্ট করে, বুঝতে পারছো? তাহলে প্রেজেন্টেশন ভুলবা খালি অ্যাকিউট এমআইএ। তোমাদের যখন একটা অ্যাকিউট মাইকার্ডিয়াল ইনফার্কশনের ইসিজি দিবে, অ্যাকিউট এমআইএর প্রেজেন্টেশন এটা বলবা না। অ্যাকিউট এমআইএর প্রেজেন্টেশন কি? অ্যাকিউট এমআইএর প্রেজেন্টেশন লেখো, এটা ভুল করো তোমরা, ভাইবাতে ভুল করো। অ্যাকিউট এমআই প্রেজেন্টেশন কি বলবা? সিভিয়ার বলবো স্যার, শুধু সিভিয়ার বললাম না স্যার, অ্যাকিউট সিভিয়ার সেন্ট্রাল চেস্ট পেইন লেখো। এটা অ্যাকিউট সিভিয়ার সেন্ট্রাল চেস্ট পেইন। নেচার কি ধরনের? সুইজিং, টাইটিং, ব্যান্ড লাইট, প্রেশার লাইট, ব্রিদিং, যত কিছু বলতে পারো এখানে বলতে পারো, খালি বার্নিং বললো না আপাতত, ঠিক আছে? তাহলে স্কুইজিং, মানে তোমার প্রেশার লাইট, হিট লাইট, ব্যান্ড লাইট, চকিং বলি না আমরা, চকিং বলি না, হ্যাঁ। তোমাদের এটা ইনফরমেশন আবার দেখা যাবে, অসুবিধা নেই। তাহলে একটা অ্যাক্টিভ সেন্টার থেকে এটা নিয়ে প্রেজেন্ট করে। আর কি কি নিয়ে প্রেজেন্ট করে এমআই পড়ানোর সময় বলে দিবি, সমস্যা নেই, আর লাগবে না। কিছু সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশনের জন্য হয়, কিছু প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশনের জন্য, এটা পড়া দিবি পরে। যখন প্রিকর্ডিয়াল অ্যাক্টিভেশন আবার চলে যাই, তাহলে মাইট্রাল স্টেনোসিসে ছিলাম আমরা। মাইট্রাল স্টেনোসিসের প্রেজেন্টেশন হয়ে গেল। মাইট্রাল স্টেনোসিসের কি মারমার নিয়ে সেটা পেলাম। মারমার ছাড়া আর কি পাওয়া যেতে পারে? ইম্পর্টেন্ট মাইট্রাল স্টেনোসিসে অ্যাপেক্স বিটটা কি রকম হবে ক্যারেক্টার? ফার্স্ট সাউন্ডটা কি পাওয়া যাবে? লাউড। এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে মাইট্রাল স্টেনোসিসের জন্য 1 নম্বরে ট্যাপিং অ্যাপেক্স বিট, নাম্বার 2 হলো লাউড ফাস্টার সাউন্ড, নাম্বার 3 হলো মিড ডায়াস্টলিক মারমারের যে বিশাল বর্ণনা, নাম্বার 3 হলো সেইটা, ঠিক আছে? ট্যাপিং অ্যাপেক্স বিট, তারপর তোমার লাউড ফাস্টার সাউন্ড, তারপর হলো তোমার এই যে বিশাল তোমার ইয়াটা পাওয়া যাবে মারমারটা, সেটা। মাইট্রাল স্টেনোসিসে সেকেন্ড হার্ট সাউন্ড লাউড হতে পারে, এটাও ভাইবাতে সেদিন জিজ্ঞেস করছে। মাইট্রাল স্টেনোসিস সেকেন্ড হার্ট সাউন্ড কি হবে? লাউড হবে না সফট হবে না নর্মাল থাকবে, কি হবে? কি হবে বলো? লাউড হবে কেন? এটা কনফার্ম মনে রাখো, হ্যাঁ? সেকেন্ড হার্ট সাউন্ড কি হবে? মনে রাখতে হবে সেকেন্ড হার্ট সাউন্ডও লাউড হইতে পারে, ওরা ব্যাখ্যা করতে পারে না, মানে বলছে আর কি। ব্যাখ্যা হলো সেকেন্ড হার্ট সাউন্ড লাউড হওয়ার একটা কারণ হলো পালমোনারি হাইপারটেনশন, ঠিক আছে? তাহলে মাইট্রাল স্টেনোসিসে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে না, এটা তখন সেকেন্ড হার্ট সাউন্ড লাউড হয়, বুঝতে পারছো? সেকেন্ড হার্ট সাউন্ড স্যার লাউড হইতে পারে, এটা কিন্তু এইটা ভাই জিজ্ঞেস করছে স্যার, তোমাদের কাকে জানি এই ব্যাচের কাকে জিজ্ঞেস করছে, মাইট্রাল স্টেনোসিস এরিয়া জিজ্ঞেস করতে, যেটা জিজ্ঞেস করছে। তাহলে ফার্স্ট হার্ট সাউন্ড লাউড হবে, ঠিক আছে? অ্যাপেক্স বিট ট্যাপিং হবে, এটাও ঠিক আছে। স্যার সেকেন্ড হার্ট সাউন্ড কি হবে? বলে সফট হবে না। সেকেন্ড হার্ট এইটা নর্মাল হবে অথবা লাউড হবে। তার যদি পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ না করে তাহলে নর্মাল অথবা তার লাউড হবে। কেন লাউড হবে? স্যার পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করছে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, দেন আমরা আর কি পাইতে পারি? আর বাকি আমরা মারমার ছাড়া আর বাকি দুইটা জিনিস বলে, ওপেনিং স্ন্যাপ বলে আর প্রি সিস্টোলিক এক্সেনচুয়েশন বলে, এই দুটো তোমাদের লাগবে না, ঠিক আছে? তোমরা জাস্ট মুখস্থ রাখার জন্য রাখবা। তোমাদের যদি মাইট্রাল স্টেনোসিসের পেশেন্টও আমি দিয়ে থাকি তাইলেও এই দুইটা তোমরা বুঝতে পারবো না, এই দুইটার ফাইন্ডিংস তোমরা বলবা না, এই ফাইন্ডিংসগুলো বলবা। ট্যাপিং অ্যাপেক্স বিট, ফার্স্ট সাউন্ড লাউড, মারমার, মিড ডায়াস্টলিক মারমার। ওই ওপেনিং স্ন্যাপ মুখস্থ রাখে, ওপেনিং স্ন্যাপ আর প্রি সিস্টোলিক এক্সেনচুয়েশন তোমরা বলতে যাবা না, মনে থাকবে? এগুলো কিন্তু তোমাদের লেভেলে বোঝার কথা না, বুঝবাও না, তোমরা বলতে যাবো না, ক্লিয়ার? তাহলে মাইট্রাল স্টেনোসিসের আমরা ইনভেস্টিগেশন কী করবো?
কীভাবে তুমি ডায়াগনোসিস করবা? আমরা এক্সরে করে কিছু ফাইন্ডিংস পাবো। এই মাইক্রোস্টোমাসে একটা এক্সরে আছে, এক্সরে দেখানোর সময় তোমাদের দেখাই দিব। আর একটা ইসিজিতে আমরা কিছু ফাইন্ডিংস পাইতে পারি পালমারি হাইপারটেনশনের, তোমাদের জন্য এখন জরুরি না, পরে লাগলে বলে দিবনি। আসলে আমরা এক্সরে মাইক্রোস্টোমাসে এক্সরে কিন্তু আছে, তোমাদের দেখাই দিব। আচ্ছা, দেন হলো আমরা চিকিৎসা কী দিব? এক নম্বর চিকিৎসা রাখো আমরা তার এই যে তার লাংসটা কী হয়ে গেছে, প্লেথরিক হচ্ছে, তাই না? হার্ট ফেলিওরের সিম্পটম আছে, এটা কমাতে আমরা ডায়াবেটিক্স দেবো, তাহলে মেইনটেনেন্স ডায়াবেটিক্স দেবো, ঠিক আছে? ফ্রোসেমাইড দিতে পারবো, ফ্রোসেমাইড স্পাইনালাইকশন এগুলো সবই দেবো, ঠিক আছে? ডাইরেক্ট তোমাদের লেভেলে ডায়াবেটিক্স মনে রাখলে চলবে, হ্যাঁ, ঠিক আছে? নাম্বার 2 হলো তার যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে, এএফ এর চিকিৎসা দিতে হবে। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের চিকিৎসা কি? রেট কন্ট্রোল করতে হবে, রিদম কন্ট্রোল করতে হবে না। এখানে মাইক্রোস্টোমাসে আমরা রিদম কন্ট্রোল করি না, রেট কন্ট্রোল করি আমরা, হ্যাঁ? রেট কন্ট্রোল করতে হবে। রেট কন্ট্রোল আমরা কী দিয়ে করবো? স্যার বিটা ব্লকার দিতে পারবো, আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে পারবো, আমরা ডিগক্সিন দিতে পারবো, এই তিনটা দিতে পারবো, ঠিক আছে? তাহলে ডায়াবেটিক্স দিতে হবে, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডিগক্সিন দিতে হবে। এর সাথে তাকে যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে তাকে মাস্ট অ্যান্টিকোয়াগুলেশন করতে হবে, মাস্ট। এখানে কোনো স্কোরিং সিস্টেম নেই, তাকে মাস্ট অ্যান্টিকোয়াগুলেশন করতে হবে। তাহলে চিকিৎসা তিনটা মনে থাকবে। যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে, না থাকলে করা লাগবে না, না থাকলেও করা লাগবে, কখন করা লাগবে তোমাদের লেভেল লাগবে না। যদি লেফট অ্যাট্রিয়ামে থ্রম্বাস থাকে অথবা যদি তার মাইট্রাল স্টেনোসিসের কারণে যদি তার কোনো স্ট্রোক হয় তাহলে করা লাগবে, তোমাদের লাগবে না। তোমাদেরকে মনে রাখবে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকলে অ্যান্টিকোয়াগুলেশন করা লাগবে। কী দিয়ে অ্যান্টিকোয়াগুলেশন করবো? রিভারক্সামন দেওয়া যাবে না, ভালভুলার অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে রিভারক্সামন দেওয়া যাবে না, শুধুমাত্র ওয়ারফেরিন দিয়ে, ঠিক আছে? মাইট্রাল স্টেনোসিস তোমাদের শেষ, তোমাদের পড়া টিবিটি হবে, ভেন থ্রম্বাসে ব্রেনে যাবে। তোমাদের কোশ্চেন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থেকে ডিবিটি হবে না? হবে, ডিবিটি হবে, হবে কি? কোথায় যাবে থ্রম্বাস? সেই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কোথায় হয়? কোন অ্যাট্রিয়াম? লেফট অ্যাট্রিয়ামের জন্য মাইট্রাল স্টেনোসিস, যেটা লেফট অ্যাট্রিয়ামের জন্য, লেফট অ্যাট্রিয়ামের থ্রম্বাস কোথায় তৈরি হবে? থ্রম্বাস কোথায় তৈরি হবে? থ্রম্বাস কোথায় তৈরি হবে? লেফট অ্যাট্রিয়ামে তৈরি হবে। কেন তৈরি হচ্ছে? একটা হলো অ্যাট্রিয়ামের কন্ট্রাকশন নাই, একটা হলো অ্যাট্রিয়াম ডাইলেট হয়ে যাচ্ছে। ডাইলেট হলে কী হবে? লেখা লাগবে না, বুঝো না, বুঝে খালি লেখলে হবে না। ডাইলেট হলে কী হবে? এখানে ব্লাড বেশি হবে না কম হবে? তাহলে ব্লাড বেশি কমে গেলে ব্লাড কি স্ট্যাসিস হবে না ব্লাড চলতে থাকবে? স্ট্যাসিস হবে। ব্লাড স্ট্যাসিস হবে, অ্যাট্রিয়ামের কন্ট্রাকশন নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে সেখানে ব্লাড স্ট্যাসিস হলে সেখানে কী হবে? ফর্মেশন হয়। লেফট অ্যাট্রিয়াম অ্যাট্রিয়াম নিয়ে যে ফর্মেশন হয়, বুঝতে পারছো? এটাকে বলে এলে থ্রম্বাস, বলে। এই লেফট অ্যাট্রিয়াম থেকে কই যাবে? লেফট ভেন্ট্রিকলে যাবে। লেফট ভেন্ট্রিকল থেকে কই যাবে? এটা কি সুপিরিয়র ভেনাকে যাবে না ইনফিরিয়র ভেনাকে যাবে? সিস্টেমিক সার্কুলেশন। এইটাই তো তোমরা তো বুঝতেছো না, তোমাদের বারবার জিজ্ঞেস করতেছি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থেকে ডিবিটি হবে। ডিবিটি কি? ভেইন। তাহলে লেফট ভেন্ট্রিকল থেকে কোনোদিন বেড়ে যাবে? বেড়ে যেতে পারবে? কোথায় যেতে পারবে? এওটায় যাবে। এওটা দিয়ে কোথায় যেতে পারবে বলো? নাম্বার 1 তে যেতে পারবে, ও বলতে ক্যারোটিড আর্টারিতে বেড়ে যেতে পারবে। নাম্বার 1 স্ট্রোক হইতে পারবে। আরেকটা কি হইতে পারবে? শুধু স্ট্রোক না, আরেকটা কি হতে পারবে? ঠিক বলছে, পেরিফেরাল ভাস্কুলার না, পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ। ও ঠিকই বলছে। কি আর্টারিয়াল ডিজিজ হবে? এম্বোলিজম হবে। এই লোয়ার লিম্বে এম্বোলিজম হবে, আপার লিম্বে এম্বোলিজম হবে। বুঝতে পারছো? এটা তো আর্টারিতে যাবে, এটা তো ভেঙে যেতে পারবে। এটা কি ভেঙে যেতে পারবে? এই জিনিস ভেঙে যেতে পারবে? একটা কি ডিবিটি হয়ে গেছে। ডিবিটি হওয়ার অনেক কারণ আছে, তোমাদের আমি বলতে যাচ্ছি না। একটা কি ডিবিটি হয়েছে, ডিবিটিতে তো ব্লাড কোয়াগুলেশন হচ্ছে। কোথায় কোয়াগুলেশন হচ্ছে? ক্লট করছে ডিপ ভেইন, তাই তো? ভেইন থেকে এই ডিবিটি থেকে কি স্ট্রোক হতে পারবে? ডিবিটি স্ট্রোক হলে হার্টে যেতে পারে স্যার। ডিবিটি থেকে স্ট্রোক হতে পারবে? আমাদের কাছে এখন থেকে অ্যানাটমি পড়াইতে হবে। ভেনাস সিস্টেম, আর্টারিয়াল সিস্টেম। এই ডিবিটি থেকে কোথায় যাবে? ভেনাস থেকে কোথায় যাবে? রাইট হার্টে যাবে, তাই তো? রাইট হার্ট থেকে কোথায় যাবে? লাংসে। লাংসে দিশে একটা যাবে না? ডিবিটি থেকে কি হয়? ডিবিটি থেকে কি হয়?
সিস্টেম দিয়ে মারমারটা পাই, পেন সিস্টেম। পেন সিস্টেমিক মারমারটা আমরা পাই কোথায় কোথায়? মাইট্রাল রিগার্জিটেশন। হ্যাঁ, এটা লিখে রাখো, তাহলে ওপরে যারা জানো তাহলে লিখে রাখো এমটিভি। এমটিভি তোমাদের একটা চ্যানেল আছে না টিভি? এমটিভি, এম দিয়ে লিখে রাখবা মাইট্রাল রিগার্জিটেশন, টি দিয়ে লিখে রাখবা ট্রাইকাস্পিড রিগার্জিটেশন, বি দিয়ে লিখে রাখবা বিএসডি। বিএসডি মনে থাকবে? তাহলে পেন সিস্টেমিক মারমার আমরা এই তিনটা জায়গায় পাই। মাইট্রাল রিগার্জিটেশনে পাই, ট্রাইকাস্পিড রিগার্জিটেশনে পাই, আমরা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টে পাই। ঠিক আছে? দেন আমরা তাহলে মাইট্রাল রিগার্জিটেশনে মারমারও চেক করে বলছি। মাইট্রাল রিগার্জিটেশনে মারমারের পর আমরা চলে আসবো ট্রাইকাস্পিড এরিয়াতে। ট্রাইকাস্পিড এরিয়াতে আমি মারমার চেক করবো। ট্রাইকাস্পিড এরিয়াতে আমি কিসের মারমার পাবো? ট্রাইকাস্পিড স্টেনোসিস খুবই আনকমন একটা জিনিস। ট্রাইকাস্পিড রিগার্জিটেশনের মারমার পাবো। ট্রাইকাস্পিড রিগার্জিটেশনের মারমারটা কি ধরনের মারমার? এখন পরে না, ট্রান্সিস্টরিক মারমার। ঠিক আছে? এই ট্রাইকাস্পিড এরিয়াতে আমি আরেকটা মারমার পাবো, সেটা হলো ভিএসডি মারমার। তাহলে এই ট্রাইকাস্পিড এরিয়াতে যদি আমি একটা প্যানসিস্টলিক মারমার পাই, এখানে যদি আমি একটা প্যানসিস্টলিক মারমার পাই, এটার যদি কোনো রেডিয়েশন না থাকে, তাহলে এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস দুইটা, একটা হলো ট্রাইকাস্পিড রিগার্জিটেশন আর একটা হলো ভিএসডি। মনে থাকবে? বুঝতে পারছো? ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। যদি ট্রাইকাস্পিড রিগার্জিটেশন ইজ এ সাইন অফ, একটু আগে পড়াইছি কিসি, ভেরি গুড, এই তো মনে আছে। ট্রাইকাস্পিড রিগার্জিটেশন ইজ এ সাইন অফ ট্রাইকাস্পিড রিগার্জিটেশন ইটসেলফ। ট্রাইকাস্পিড রিগার্জিটেশন রিউমেটিক ট্রাইকাস্পিড রিগার্জিটেশন কম হয়। ট্রাইকাস্পিড রিগার্জিটেশন ইজ এ সাইন অফ পালমোনারি হাইপারটেনশন, এইদার অথবা আমরা অনেক সময় ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসে পাই, তোমাদের লেভেলে লাগবে না। তাহলে ট্রাইকাস্পিড রিগার্জিটেশন ইজ এ সাইন অফ পালমোনারি হাইপারটেনশন। তাহলে তুমি এখানে যদি একটা মারমার পাও, এর সাথে যদি পালমোনারি হাইপারটেনশনের অন্য ফিচারগুলো পাও, তাহলে ডায়াগনোসিস হলো পালমোনারি ট্রাইকাস্পিড রিগার্জিটেশন, তাই তো? তা এখানে যদি মারমার পাও, এর সাথে যদি তোমার ইশেনমেকার সিনড্রোম না হয়ে থাকে, শুধু এখানে মারমার পাচ্ছ কিন্তু পালমোনারি হাইপারটেনশনের অন্য কোনো ফিচার নাই, তাহলে ডায়াগনোসিস ভিএসডি। তোমাকে এইভাবে কোরিলেট করতে হবে। তুমি এখানে এই এরিয়া প্রথমেই তোমাকে আইডেন্টিফাই করতে হবে মারমারের ইন্টেন্সিটিটা সবচেয়ে বেশি কোথায়। প্রথমে আমার মনে করি আমরা ভালভুলার ডিজিজ ডায়াগনোসিস করি। ভালভুলার ডিজিজ শুধু ইকো করে না, আমাদের ক্লিনিক্যালি স্যাররা বলে দেয়, তাই না? এটা এটা মাইট্রাল স্টেনোসিস, এটা মাইক্রো রিগার্জিটেশন আছে, ট্রাইকাস্পিড রিগার্জিটেশন আছে, এটা এএসডি আছে, এটা ভিএসডি আছে, বলে দিই না আমরা স্টেতো দিয়ে। তোমাকে এরকম ক্লিনিশিয়ান ভালো হতে গেলে তোমাকে ইন্টারপ্রিটেশনটা শিখতে হবে। ইন্টারপ্রিটেশনটা শিখার তোমাদের এক নম্বর ট্রিক্স হলো, তাহলে প্রথমে তোমাকে বুঝতে হবে মারমারের ইন্টেন্সিটিটা কোথায় সবচেয়ে বেশি। তাহলে এই মারমারের ইন্টেন্সিটি ট্রাইকাস্পিড এরিয়াতে বেশি, এটা তো প্যানসিস্টোলিক মারমার। এটা যদি এখানে সবচেয়ে বেশি হয় আর এখানে যদি রেডিয়েশন না থাকে, তাহলে এটা কি এমআর হবে? এমআর তো হবে না, এটা তো বুঝতে পারছো তোমরা, তাই না? আবার তুমি এখানে একটা মারমার পাচ্ছ, এখানে রেডিয়েশন পাচ্ছ, তাহলে এটা তো আর টিআর বা ভিএসডি হবে না। টিআর বা ভিএসডিতে তোমার রেডিয়েশন হয় না, তাহলে সেটা ডায়াগনোসিস এমআর। বুঝতে পারছো? এইভাবেই আমরা ডায়াগনোসিস করি, এইভাবেই ডায়াগনোসিস করি সবগুলোই, যে অ্যাকুরেট এইটা ইজেকশন সিস্টোলিক মারমার, এইটা অমুক মারমার, অ্যাকুরেট ওই জিনিসটা দিয়ে যে ডায়াগনোসিস করি তা না, সব কিছু ইন্টারপ্রিটেশন করে আমরা সবাই, যারা ডায়াগনোসিস করে তারা সবাই ডায়াগনোসিস করি। ঠিক আছে? ট্রাইকাস্পিড এরিয়া চলে যাও। ট্রাইকাস্পিড এরিয়ার পর আমরা পালমোনারি এরিয়াতে চলে যাবো। পালমোনারি এরিয়াতে আমরা চলে যাবো। পালমোনারি এরিয়াতে আমরা চেক করবো তার কোনো মারমার আছে কিনা। পালমোনারি এরিয়াতে কিসের মারমার পাওয়া যায়? ট্রাইকাস্পিড এরিয়াতে কিসের মারমার পাওয়া যায় লেখছো তো? টিআর আর ভিএসডি লেখছো। পালমোনারি এরিয়াতে কমনলি কিসের মারমার পাওয়া যায়? কমনলি কিসের মারমার পাওয়া যায়? ইএসডি মারমার পাওয়া যায়। ইএসডি মারমার পাওয়া যায়, লেখা ইএসডি মারমার পাওয়া যায়, সিস্টোলিক মারমার পাওয়া যায় একটা এসডি। গ্রেডিংটা খুব কম থাকে, ওগুলো তোমাদের লাগবে না। এসডি মারমার পাওয়া যায়, তোমাদের লেখা দরকার। পালমোনারি এরিয়াতে আমরা এসডি মারমার আছে কিনা চেক করে নিব, একটু খালি জানলে চলবে। দেন আমরা পেশেন্টকে এতটুকু এক্সামিনেশনের পর, এতটুকু এক্সামিনেশন হয়ে গেছে আমাদের, তাই না? আমরা এখানে মাইট্রাল প্রথমে রিগার্জিটেশন আছে কিনা চেক করলাম, ঠিক আছে? রিগার্জিটেশন আছে কিনা চেক করলাম, লেফট ল্যাটারাল করলাম, পেশেন্ট কিন্তু ব্রেথল এক্সপিরেশন বলে রাখছি, এখানে রেডিয়েশন আছে কিনা দেখলাম, তারপরে এই ট্রাইকাস্পিড এরিয়াতে চলে আসলাম, এখানে মারমার আছে কিনা চেক করলাম, তারপরে পালমোনারি এরিয়াতে চলে আসলাম, এখানে কোনো মারমার আছে কিনা চেক করলাম। এই পর্যন্ত শেষ। এরপর পেশেন্টকে আমাদের বসায় ফেলতে হবে। ঠিক আছে? আমরা অ্যাওর্টার মারমার চেক করবো, অ্যাওর্টার মারমার, অ্যাওর্টিক স্টেনোসিস, অ্যাওর্টিক রিগার্জিটেশনের মারমার চেক করবো বসায়। ক্লিয়ার? ক্লিয়ার? মনে থাকবে তো? এটা চেক করবো বসায়। কীভাবে বসে আমরা চেক করবো? আমরা পেশেন্টকে না হাত ওরকম করতে হবে, ওইটা ব্যাগ হাত ওরকম লাগবে না, হাত নর্মালি সে রাখবে, কোনো সমস্যা নেই, নর্মালি রাখবে। পেশেন্ট তোমার স্টেথো কানে থাকবে, পেশেন্টকে বলতে হবে একটু সামনের দিকে ঝুঁকে যান। অ্যাওর্টা কোন দিকের ভাব? রাইট হার্ট না লেফট হার্ট? এর বহু তাড়াতাড়ি লেফট হার্ট। তা লেফট হার্ট হলে কি হবে? ব্রেথ হোল্ডিং ইন্সপিরেশন না এক্সপিরেশন? ব্রেথ হোল্ডিং ইন্সপিরেশন কেন? এক্সপিরেশন লেফট হার্ট। মাথায় ঢুকাও, বারবার বলতেছি মাথায় ঢুকাও, ছোট জিনিস মাথায় ঢুকায় ফেল। ব্রেথ হোল্ডিং এক্সপিরেশন। তাহলে অ্যাওর্টার মারমার দেখার সময় ব্রেথ হোল্ডিং এক্সপিরেশন পাবো। তাকে অ্যাওর্টার মারমার দেখার সময় তোমাকে যে কাজটা করতে হবে, পেশেন্টকে একটু সামনের দিকে ঝুঁকায় নিতে হবে। সে একবারে সোজা হয়ে বসবে না, সে একটু সামনের দিকে ঝুঁকে বসবে।
লিনিং ফরওয়ার্ড হবে, ঠিক আছে? লিনিং ফরওয়ার্ড হবে, তাকে বলতে হবে ব্রেথ হোল্ড ইন এক্সপিরেশন। সে ব্রেথ হোল্ড ইন এক্সপিরেশন হইল, হওয়ার পর তুমি তার এওরটিক এরিয়াতে যাবা। এওরটিক এরিয়া যে সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস রাইট সাইডে যে এখানে যাবা, এইখানে রাখবা। যদি এইখানে কোনো আমরা সিস্টোলিক মার্মার পাই, সেটা হলো এওরটিক। এওরটিক এরিয়াতে কিসের মার্মার পাবো? এওরটিক এরিয়াতে কিসের মার্মার পাবো? এওরটিক এরিয়াতে পাবো এওরটিক স্টেনোসিসের মার্মার। এওরটিক রিগার্জিটেশনের মার্মার এওরটিক এরিয়াতে পাওয়া যায় না, ঠিক আছে? এওরটিক এরিয়াতে পাবো এওরটিক স্টেনোসিসের মার্মার। এই মার্মারটা ইজেকশন সিস্টোলিক মার্মার, ইএসএম বলি আমরা, ঠিক আছে? ইএসএম বলি, ইজেকশন সিস্টোলিক মার্মার। এই এরিয়াতে, এই এওরটিক এরিয়াতে কমনলি পাওয়া যাবে এওরটিক স্টেনোসিসের মার্মার, আর কোনো মার্মার পাবো না। এইখানে কোনো, এইদিকে কোনো রকম মার্মার পাচ্ছ না। মার্মারের ইন্টেন্সিটি সবচেয়ে বেশি এওরটিক এরিয়াতে, তাইলে এটা বলে ফেলবো স্যার ইজেকশন সিস্টোলিক মার্মার। তোমার ইজেকশন না কি এটা তুমি এইখানে মার্মার পাইছো, এটা ইজেকশন সিস্টোলিক মার্মার। তোমাদের আমি কিন্তু শিখাচ্ছি লোকেশন দিয়ে, বুঝতে পারতেছো তো? বুঝতে পারতেছো এটা? তাহলে এওরটিক এরিয়াতে যে মার্মারটা পাবো, এওরটিক এরিয়াতে, এইদিকে কিন্তু বেশি পাওয়া যাবে না। এওরটিক এরিয়াতে মার্মার পাবো, এই মার্মারটা একই সাথে যদি এওরটিক স্টেনোসিস হয়ে থাকে, তাহলে তার এই মার্মারটার রেডিয়েশন থাকবে এই তার নেকে অথবা শোল্ডারে। তখন একই সাথে তুমি যখন এই মার্মারটা চেক করবা, এই মার্মারটা চেক করবা যে না এখানে একটা মার্মার আছে, আমি মার্মার পাচ্ছি, তাহলে একই সাথে তোমাকে তখন হাতটা আঙ্গুলটা সরায় তাকে সে নিঃশ্বাসটা বন্ধ রাখতে বলতে হবে। তুমি এইখানে চেক করে ফেলবা তার এখানে রেডিয়েশন আছে কিনা। এওরটিক স্টেনোসিস হইলে তার এখানে রেডিয়েশন আসবে, বুঝতে পারছো? এইখানেও আসবে, শোল্ডারও আসে, তোমরা এই এক জায়গায় চেক করলেই হবে, নেকে চেক করলেই হবে, ঠিক আছে? এখানে তার মার্মার, এখানে রেডিয়েশন আছে কিনা। তাহলে এটা কিন্তু এক্সামিনেশনের পার্ট। তাহলে তুমি এখানে চেক করলাম মার্মার আছে কিনা, এখানে রেডিয়েশন আছে কিনা চেক করলাম। মার্মার দেখার সময় রাখবা, রেডিয়েশন দেখার সময় রাখতে হবে না। সব জায়গায় রেডিয়েশন দেখার সময় হাত রাখার দরকার নেই, রেডিয়েশন দেখার সময় হাত ছড়ায় ফেলেছ। আমরা তো এই ক্যারোটিড আর্টারির উপরে রেডিয়েশন দেখব, ক্যারোটিড আর্টারিতেই তো রেডিয়েশনটা হবে, বুঝতে পারছো? এখানে তো নেকেই তো রেডিয়েশনটা হবে। এখানে যদি আমরা পাই তাহলে এটা এওরটিক স্টেনোসিস। এইখানে একটা মার্মার আছে, এওরটিক এরিয়াতে একটা মার্মার আছে, যে মার্মারটা রেডিয়েট করতেছে নেকে, ডায়াগনোসিস অন্য কিছু না, ডায়াগনোসিস এওরটিক স্টেনোসিস। মনে থাকবে না? এটা ডায়াফ্রাম দিয়ে দিই। এখানে বেলের বেল শুধুমাত্র মাইক্রোলিস্টিস, শুধুমাত্র মাইক্রোলিস্টিস, আর কিছু লাগবে না, ঠিক আছে? দেন চলে আসে আমাদের একটা ইম্পর্টেন্ট ডিজিজ বাকি আছে, সেটা হলো এওরটিক রিগার্জিটেশন। এওরটিক রিগার্জিটেশন, এওরটিক রিগার্জিটেশন, এওরটিক রিগার্জিটেশন মানে কি? এইখান দিয়ে এই লেফট হার্ট থেকে এইখান থেকে এওরটা উঠছে, তাই না? এওরটা উঠে যে এইভাবে সে আর্চ অফ দ্য এওরটা হয়েছে, তাই না? আর্চ, এই প্রথমে অ্যাসেন্ডিং এওরটা, তারপর আর্চ অফ দ্য এওরটা। এখানে যে উঠে গেছে, এই জায়গাটায় যে উঠছে, উঠার পর এওরটিক রিগার্জিটেশন মানে কি? কিছু ব্লাড উপরে উঠবে, আবার সে ব্যাকফ্লো হবে। ব্যাকফ্লো হবে, ব্যাকফ্লো কখন হবে? যখন লেফট ভেন্ট্রিকুলার ডায়াস্টল হবে, ডায়াস্টল হবে, তাই না? সিস্টোলের সময় সে উপরে উঠবে, ডায়াস্টলের সময় কিছু ব্লাড এওরটা থেকে, যেহেতু এওরটিক রিগার্জিটেশন আছে, কিছু ব্লাড আবার ফেরত আসবে। আমরা এওরটিক রিগার্জিটেশনে এই ফেরত আসার ব্লাডটার সাউন্ডটা পাই। তাহলে ফেরত আসার ব্লাডটার সাউন্ডটা পাইলে মানে কি? এটা যখন ডায়াস্টলের সময়, তাহলে কী ধরনের মারমার? ডায়াস্টলিক মারমার। এটা আর্লি ডায়াস্টলিক মারমার পাই আমরা, ইডিএম বলি, আর্লি ডায়াস্টলিক মারমার। আরও কিছু মারমার পাই আমরা ইয়াতে এওরটিক রিগার্জিটেশন, ওগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট না। তাহলে এক্ষেত্রে আমরা পাবো আর্লি ডায়াস্টলিক মারমার। যেহেতু এওরটাটা এইভাবে উঠছে, তুমি আরেকটু পিছাও, ওরা সবাই দেখো, আরেকটু পিছাও, হ্যাঁ। যেহেতু এওরটাটা এইভাবে উঠে গেছে, তাই না? এই জায়গায় এওরটিক এরিয়া, আমরা বলতেছি এটা এওরটিক এরিয়া, তাই না? তাহলে এইখান থেকে যখন রিগার্জিটেশন হবে, সে আবার ফেরত যাবে, তাই না? ফেরত গেলে তো সে এইভাবে ফেরত যাবে। ফেরত যখন যাবে তখন আমরা কিন্তু এইখানে মারমারটা পাই না, আমরা মারমারটা পাই এইখানে তার সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস, না পালমোনারি এরিয়াতে পাই না, এখানে তার সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস। তার ট্রাইকাসপিড এরিয়া হলো ফোর্থ ইন্টারকস্টাল স্পেসে, তাই না? মাঝখানে একটা স্পেস আছে নাকি? থার্ড ইন্টারকস্টাল স্পেস। আমরা এই থার্ড ইন্টারকস্টাল স্পেস, এটাকে আমরা আর্পস পয়েন্ট, আর্পস পয়েন্ট বলে, ERB', আর্পস পয়েন্ট বলে। এই আর্পস পয়েন্টে আমরা তার এওরটিক রিগার্জিটেশনের মারমার পাবো। এটা কী ধরনের মারমার? আর্লি ডায়াস্টলিক মারমার, ঠিক আছে? এওরটিক রিগার্জিটেশন অনেক ফিচার আছে, পিস্টল শুট মারমার পাওয়া যায়, ফিমোরাল আর্টারিতে এখানে ড্যান্সিং ক্যারোটিড পাওয়া যায়, হাতে কুইঙ্কি সাইন পাওয়া যায়, ওগুলো তোমাদের বলতেছি না, আমি অত কিছু পারবো না। তোমাদের ভালভুলার হার্ট ডিজিজ দুইটা লাগবে, একটা হলো মাইক্রোস্টেনোসিস, একটা হলো মাইক্রো রিগার্জিটেশন, এই দুইটা লাগবে। বাকিগুলো আমি এখানে যতটুকু পড়াইছি, খালি কোন মারমারটা কোথায় পাওয়া যায়, কী ধরনের মারমার, খালি এইটুকু মনে রাখলে চলবে, ঠিক আছে? মনে রাখতে পারবো না? ক্লিয়ার? এরপর লাস্ট আমার কার্ডিওভাস্কুলার এক্সামিনেশনে, কার্ডিওভাস্কুলার এক্সামিনেশন খালি দুটো জিনিস বাকি আছে। একটা হলো আমার দুইটা বেজ অফ দ্য লাংস, দুইটা লাংসের বেজ আমার অস্কাল্টেড করে দেখতে হবে কোনো ক্রিপিটেশন আমরা পাচ্ছি কিনা। ক্রিপিটেশন পাইলে দুইটা লাংসের আমরা অস্কাল্টেড করবো, দুইটা লাংসের বেজ অস্কাল্টেড করে দেখবো কোনো ক্রিপিটেশন পাচ্ছি কিনা। ক্রিপিটেশন পাওয়ার অর্থ হলো পেশেন্টের ফেইলুরাস, ঠিক আছে?
পেশেন্টের হার্ট ফেলিউর আছে, শেষ, তাতেই আমার শেষ। তোমার এক্সাম কার্ডিওভাস্কুলার সিস্টেম শেষ। আরেকবার লাস্টটা আরেকবার লাস্টটা আমরা জাস্ট দুইটা পেশেন্টকে তখন জাস্ট হার্টটা এখানে বেজ অফ দ্য লাংসে জোরে জোরে শ্বাস নেন আর ছাড়েন ধরে জোরে জোরে শ্বাস। শ্বাস নেবেন ছাড়বেন, সেখানে আমরা চেক করে দেখবো লাংসের বেজে কোনো Reputation আছে কথা ক্লিয়ার? তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেম শেষ, আজকে কার্ডিওভাস্কুলার সিস্টেমটা পড়ে ফেলবা। জি স্যার